আসসালামু আলাইকুম। প্রথমে আমরা ডেটটা লিখে নিই। আজকে আমরা ডিজিজ নাম্বার 11 শুরু করব। মেডিসিন পার্ট 1 যেটা ছিল আমরা সাবজেক্টটা ছিল মেডিসিন পার্ট 1। মেডিসিন পার্ট 1 আজকে আমাদের হলো ডিজিজ নাম্বার 11। পেপটিক আলসার, আজকে যেটা পড়বো পেপটিক আলসার। পেপটিক আলসার আজকের 11 নম্বর যে ডিজিজ শুরু করলাম এটার নাম হচ্ছে পেপটিক আলসার। ওটার নাম কি? পেপটিক আলসার। আলসার কথাটার মানে খাদ। আলসার কথাটার মানে খাদ। তো আমাদের মানবদের শরীরে বিভিন্ন জায়গায় আলসার হয়, ঘা হতে পারে, মুখের মধ্যেও ঘা হয়, শরীরে বিভিন্ন জায়গায় আলসার হয়, ঘা হয়। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট বা পরিপাক তন্ত্রের পাকস্থলী, স্টোমাক এবং ডিউডেনাম, স্মল ইন্টেস্টাইনের যে প্রথম অংশ, এই যে ঘাটা হয় অ্যাসিডিটির কারণে, তখন সেই মানে জিইউ এবং ডিইউ, গ্যাস্ট্রিক আলসার প্লাস ডিউডেনাল আলসার সমান সমান পেপটিক আলসার। এই দুটোকে একত্রে আমরা বলতে পারি পেপটিক আলসার। এছাড়া পেপটিক আলসার বলতে আমরা ইসোফেগাসের খাদ্যনালীর নিচের অংশ ঘাকে বুঝবো, পাকস্থলীর ঘাকে বুঝবো, ডিউডেনামের ঘাকে বুঝবো। তো ছোট সেই ফিজিওলজির সময়, অ্যানাটমির সময় তো আমরা বুঝলাম। তাহলে এই যে প্রথমে যে মুখের পরে আমরা খাদ্যদ্রব্য গ্রহণ করলাম, কোথায় গেল? ইসোফেগাস বা খাদ্যনালীতে। ইসোফেগাস বা খাদ্যনালী। ইসোফেগাস। আর এটা হলো, আপনারা জানেন যে অনেকবার বলা হয়েছে যে থোরাক্স বা বুক, আর নিচে হলো পেট, অ্যাবডোমেন। থোরাসকে অ্যাবডোমেন থেকে পৃথক করে যে একটা পর্দা, তাকে বলা হয় ডায়াফ্রাম, বা আমরা এটা ধরে নিই একটা ডায়াফ্রাম। ডায়াফ্রামটা ইসোফেগাস বা খাদ্যনালীর সামান্য একটু ছেদ করলো ওপেনিং দিয়ে, তারপর তার সাথে যুক্ত হলো স্টোমাকের সাথে, পাকস্থলীর সাথে যুক্ত হলো। তার মানে ইসোফেগাসের পরের অংশ পাকস্থলী। এখন এই পাকস্থলীর যে অ্যানাটমিতে এর আবার তিনটে পার্ট, বডি, ফান্ডাস, পাইলোরাস। তো এই যে স্টোমাক, আমরা খাওয়া দাওয়া দিলাম, এটা স্টোমাকের মধ্যে এসে পৌঁছানোর পর তারপরের অংশ যেটা ডিউডেনাম, স্মরণের প্রথম ডিউডেনাম, যে জন্য মাইলিয়াম পরের দিকে যাচ্ছে, গিয়ে তারপর লাস্টে স্মল ইন্টেস্টাইনের পরে লার্জ ইন্টেস্টাইন এবং লাস্টে রেকটাম বায়োডান ক্যানাল দিয়ে বেরিয়ে গেল। এখন কথা হলো, যখন এই খাদ্যটা এখানে পৌঁছালো, এর মধ্যে যে অ্যাসিডটা থাকে, যে লোকেরা সাধারণত যেটা বলে যে আমার অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা, যে কথাটা খুব জনপ্রিয় বা সবসময় রোগীরা বলে আমার গ্যাসের সমস্যা, গ্যাস, সেই গ্যাসটা এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, স্টোমাকের মধ্যে বিভিন্ন এনজাইম আছে, HCl প্লাস এনজাইম আছে, ক্যালকুলাস আছে এনজাইম, এখানে যখন খাদ্যদ্রব্য পৌঁছায় ওরা এটাকে ভেঙে ইউটিলাইজ করে। কিন্তু ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রা প্রত্যেকের পাকস্থলীতে একটা নির্দিষ্ট মাত্রায় আছে।
যখন কোনো কারণে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা নির্ধারিত মাত্রার চেয়ে বেশি হয়ে গেল, তখনই হলো এই হাইপার অ্যাসিডিটি, যে বুক জ্বালা পোড়া করছে, মুখে টক পানি আসছে, পেট ফাঁপা ফাঁপা লাগছে, পেট ভার ভার লাগছে, হ্যাঁ, তারপরে এই অস্বস্তি ভাব, সবসময় ডিসকমফোর্ট, ইভেন হাইপার অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা অনেক সময় এত বেশি উপরের দিকে উঠে চাপ দেয়, গ্যাসের সমস্যার সাথে অনেক সময় অনেকে হার্টের সমস্যা মানে করে ফেলে, কারণ যেহেতু এটা উপরের দিকে উঠে উঠে চাপ দেয়, বুকের কাছে চাপ দেয়, এদিকে যায়, হার্টের দিকে শিফট করে। তাহলে আমাকে কি করে বুঝবো যে এটা গ্যাসের সমস্যার কারণে বুকে ব্যথাটা হলো নাকি হার্টের সমস্যা, সেটাও একটা প্রশ্ন তখন চলে আসে। তো আমরা যখন আমরা আবার হার্ট ডিজিজ পড়বো, তখন আবার এই দুটোর পার্থক্যটা আজকে যেহেতু এটা পড়ছি, তো এই যখন বেড়ে গেল হাইড্রোক্লোরিক টেম্পারেচার, তখন সেটা হলো হাইপার অ্যাসিডিটি, তখন সেটাকে বলছে গ্যাসের সমস্যা। তো স্টোমাক বা পাকস্থলীর আরেকটা নাম হলো গ্যাস্ট্রাইট। এখানে যখন প্রদাহ হয় সেটাকে বলা হয় গ্যাস্ট্রাইটিস। ইনফ্লামেশন যখন হয়, এই যে মিউকাস মেমব্রেন আভ্যন্তরীণ, সেখানে যখন প্রদাহ হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, তখন এই রোগটার নাম হচ্ছে কি গ্যাস্ট্রাইটিস। আর যখন এখানে প্রদাহ হতে হতে একসময় কি হলো, আলসার বা ঘা হলো, তখন সেটাকে বলা হচ্ছে জিইউ। তাহলে এরকম জিইউ গ্যাস্ট্রিক আলসার। আর যখন এই ডিউডেনামের মধ্যে ধরলাম, এখানে ডিউডেনামের প্রথম যেটা ঘা হচ্ছে, আর এখানে এদিকে একটা ঘা হলো, এই প্রথম অংশে এটা হলো ডিউডেনাল আলসার, যোগ ডিইউ, ডিউডেনাল আলসার, দুটোকে একত্রে পেপটিক আলসার, পেপটিক আলসার। তাহলে পেপটিক আলসারের যে শব্দটা বলতে আমরা বুঝবো টোটাল জিইউ প্লাস ডিইউ, মানে গ্যাস্ট্রিক আলসার পাকস্থলীতে ঘা হয়েছে, এবং ডিউডেনাম স্মল ইন্টেস্টাইনের যে প্রথম অংশ সেটা হলো ডিউডেনাম, সেখানেও ঘা হয়েছে। তো এই দুই ঘাকে একত্রে বলা হচ্ছে পেপটিক আলসার। এরপরেও কথা আছে লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাসের এই নিচের অংশও কিন্তু ঘা হয়, ওইটাও কিন্তু পেপটিক আলসারের মানে আওতায় আসে পরে। তো যাক, আমরা সহজভাবে মনে রাখবো যে জিইউ প্লাস ডিইউ মানে বাংলা কি হবে, গ্যাস্ট্রিক আলসার, জিতে গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক আলসার, আলসার মানে ঘা, আর ডিইউ এটাকে বলছি ডিইউ প্লাস ডিউডেনাল আলসার, ডিউডেনাল আলসার, যেটাকে সংক্ষেপে বলছি ডি। ডিউডেনামের প্রথম অক্ষর ডি, তাই ডি, গ্যাস্ট্রিকের ডিইউ। তাহলে এই দুটো সমান সমান কি পাওয়া গেল, বলছি আমরা সে রোগটার নাম কি বলছি একত্রে পেপটিক আলসার, পেপটিক আলসার। তো একটা লোকের যখন গ্যাসের সমস্যা শুরু হয়, তখনই কিন্তু তার আলসার হয়ে গেল না, হ্যাঁ, দীর্ঘদিন যখন তার এই ইনফ্লামেশন হচ্ছে, প্রদাহ হচ্ছে গ্যাস এর মধ্যে, স্টোমাকের মধ্যে, ডিউডেনামের মধ্যে, হতে হতে এক সময় কি হলো, ঘা হয়ে গেল। ঠিক আছে, তো ঘা হয়ে গেলে তখন তো জটিলতা বেড়ে গেল, তখন তো জটিলতা পাবে। তাহলে কেন এই জিইউ হয় বা ডিইউ হয়, অথবা কি করলে এটা হবে না, বা কি কি লাইফস্টাইল মেনটেন করলে এটা হবে না, সেটা মনে রাখতে হবে। আর এটা যে এটা কারণের মধ্যে আছে, যেমন অনিয়মিত মানে খাওয়া দাওয়ার সময় মতন না করা, তারপরে হচ্ছে এটার একটা বিশেষ ব্যাকটেরিয়া হেলিকোব্যাক্টার পাইলোরি নামে একটা বিশেষ ব্যাকটেরিয়া এই আলসারের জন্য দায়ী। তারপরে দেখা গেছে যে ওই এখানে হাইপার সিক্রেশন, এখন যে মিউকোজাল এ আছে সেখানে হাইপার সিক্রেশন আর অ্যাসিডিটি ঘটাচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বেড়ে যায়। তারপরে স্মোকিং যারা করে, হ্যাঁ, তারপরে মদ পান করে, তারপরে রিচ ফুড খায়, ঝাল ভাজা পোড়া, হ্যাঁ, এবং বিশেষ করে খাবার অনিয়ম, যখন মানে দুপুরের খাওয়াটা 1টা থেকে 2টো না করে আরো পিছিয়ে গেল, সকালে একটা ব্রেকফাস্ট 7টা থেকে 8টার মধ্যে না করে আরো পরে করছে, এক বলা হয় যে অনিয়ম থেকে এই সমস্যাটা তৈরি হয়। আর এটার জন্য যে লাইন অফ ট্রিটমেন্ট সেটা আপনাদের শেখানো আছে ফার্মাকোলজি পড়ার সময়, সেই গ্রুপটা ছিল অ্যান্টি আলসারেন্ট ড্রাগ। যে গ্রুপের ওষুধ মানে এই যে গ্যাসের সমস্যা, আলসারের সমস্যা, এগুলোর জন্য আমি কোন গ্রুপের ওষুধ দেব,
সেটার জন্য আমাকে চয়েস করতে হবে কোনটা। সে হেডিংটা ফার্মাকোলজিতে ছিল, গ্রুপের হেডিংটার নাম ছিল কি অ্যান্টি আলসারেন্ট ড্রাগ। অ্যান্টি মানে বিরুদ্ধে, আলসার মানে ঘা, ঘায়ের বিরুদ্ধে ওষুধ সময় ছিল। কোন ঘা? এই পেপটিক আলসার মানে জিউ বা ডিউ বা গ্যাসের সমস্যা। সেখানে সম্ভবত আমি জেনেরিক নেম অ্যান্টাসিড থেকে শুরু করে তারপরে ফ্যামোটিডিন, ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, র্যাপিপ্রাজল, প্যান্টোপ্রাজল, এইভাবে অনেকগুলো জেনেরিক নেম আপনাদের আমি লিখে দিয়েছি। 8 থেকে 10টা জেনেরিক নেম, সেগুলো ট্রেড নেম। অবশ্যই সেগুলো বাংলাদেশের প্রথম শ্রেণীর কোম্পানি, নো ডাউট। এবং যে সমস্ত কোম্পানির আমি সবসময় আপনাদের ওষুধগুলো লিখে দিই, সেগুলো ট্রেড নেম, সেগুলো বাংলাদেশের প্রথম শ্রেণী। প্রথম 20টা কোম্পানির মধ্যে হলো তারা আছে, মানে তাদের গুণভোগীদের ভালো কাজ করবে। তো সেই অ্যান্টি আলসারেন্টের ওইটা বললাম, সেখান থেকে আপনারা যে নির্ধারিত যেটা ডোজ আছে, যার যেমন, আমি একটা উদাহরণ দেবো, দিলে এই রোগী ভালো হবে। তারপরে একটা কথা, যদি জিউ বা ডিউ হয়ে যায়, এরা সে আপনি দিলেন ইসোমিপ্রাজল, 20 মিলিগ্রাম দিলেন বা প্যান্টোপ্রাজল, কিন্তু এটা কিন্তু একটা কোর্স আকারে দিতে হবে। ন্যূনতম 1 মাস জন্য সে ঠিক মতন খায়, বা 2 মাস। 2 মাস যদি খায় ঠিক মতন, যে ওষুধে লিখে ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, র্যাপিপ্রাজল, যাই লিখেছে, যে আপনি চয়েস করে তাকে দিলেন, সেটা কিন্তু ওই খুচরা খেলে হবে না, যে 3 দিন খেলাম গ্যাস কমে গেল, ভালো লাগলো, বাড়িতে না। ও একটা গ্যাসের রোগী, হয়তো এই রোগীটা আপনি হিস্ট্রি দিল আমি 5 বছর ধরে গ্যাসের সমস্যায় ভুগছি, আরেকজন বললো আমি 10 বছর ধরে আমার গ্যাসের সমস্যা, কত ওষুধ খাই ভালো হয় না। আপনি যা দিচ্ছেন এরকম বোধ খেয়েছে। তার মানে কি? তার মানে হলো সে খেয়েছে ঠিকই দোকান থেকে নিয়ে, এবার ওই সাময়িক হয়তো 5 দিন খেয়েছে, 7 দিন বা 3 দিন খাওয়ার পর গ্যাসের সমস্যা চলে গেছে, বাদ দিয়েছে না, এটা বললে হবে না। আপনারা যখন ডিউ বা ডিউ রোগী পাবেন, গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার রোগী, এবং যারা হিস্ট্রি দিবে যে আমার গ্যাসের সমস্যা, আমি সবসময় যেটা বলি যে রোগীর হিস্ট্রিটা নিতে হবে, এবং যে সমস্যাটা সে বলছে সেটা কতদিন যাবে, এটা গুরুত্বপূর্ণ। একটা হলো কেউ বললো আমার 1 মাস ধরে বুকে জ্বালা পোড়া, পেটে ব্যথা করছে, অস্বস্তি হচ্ছে ইত্যাদি, এগুলো একটা শর্ট টাইম। আরেকজন বললো আমার 5 বছর ধরে বুকে জ্বালা পোড়া হয়, গ্যাস হয়, নিজের বুকে মাথা হয়, দুটো কিন্তু আলাদা, মানে হিস্ট্রিটা আলাদা, ইতিহাসটা রোগীদের। যখন আপনি হিস্ট্রি শুনতে বললেন যে একটু দীর্ঘমেয়াদী রোগী, এবং তাকে আপনি বুঝাতে হবে যে আপনি আগে আপনি ওষুধে এই গ্রুপের ওষুধ খেয়েছেন, সেটা বড় কথা না, আপনি খেয়েছেন খুচরা, তাই কাজ করেনি। আজকে আমি যেটা লিখলাম, এটা আপনি 2 মাসের কোর্স আপনার কমপ্লিট করতে হবে, বলে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। আর সে যদি 2 মাস খেতে না পারে, খেতে তো হবে 2 মাস কমপক্ষে। মানে গ্যাস্ট্রিক আলসার বা ডিউডিনাল আলসার হলে 2 মাস একটা না, যে ওষুধ আপনি দিচ্ছেন খেলে সে ভালো রেজাল্ট পাবে, অনেক ভালো রেজাল্ট পাবে, 90-95% পর্যন্ত ভালো রেজাল্ট পাবে। আর সে যদি 2 মাস না পারে, কমপক্ষে যেন 1 মাস খায়। আর ওই রকম যদি খুচরা খায়, তাতে কোনো বেনিফিট নেই, ওতে তাকে রোগও বাড়বে এবং সারা জীবন খেতে হবে। আবার এই আলসার যখন হয়, আলসার থেকে যদি পারফোরেশন বা ছিদ্র হয়ে যায়, তাহলে হেমোরেজ হবে, রক্তক্ষরণ হবে, রক্তক্ষরণ হবে। বমির সাথে যে রক্ত যায় সেটাকে বলা হয় হেমাটেমেসিস। এবং অনেক সময় দেখা যায় যে মল একেবারে আলকাত্রার মতন কালো হয়ে গেছে, এটা ইন্ডিকেট করে যে মলের সাথে রক্ত যাচ্ছে, কিন্তু কালারটা হচ্ছে আলকাত্রার মতন, এটাকে বলা হয় মেলেনা। এটা হচ্ছে কমপ্লিকেশন, জটিলতা। তো জটিলতা যাওয়ার আগে প্রিভেনশন বা প্রতিরোধ করাটাই উত্তম। বা আমরা আজকে যেটা পড়ছি সেটার নাম কি? রোগটার নাম হচ্ছে 11 নম্বর ডিজিজ পেপটিক আলসার। তাহলে প্রথমে একটা ধারণা পাওয়া গেল যে এই পেপটিক আলসার বললে আমরা পাকস্থলীর ঘা বা ডিউডিনামের ঘা, এই দুটোকে একত্রে বুঝবো সহজভাবে। তারপরে লোয়ার ইসোফেগাসের নিচের অংশেও ঘা হয়, সেটা তো আমরা এই হিসাবে ধরবো। এই সবাই লিখি নেন। আপনি এটা অফ করতে পারবেন? অপারেশন অফ করে দিতে
মানে কেন বলা একদম অসুবিধা হচ্ছে না। একদম কোনো এখন এই রেস্টুরেন্ট কোনো করা এমনি শুধু অফ করে দেবে কেটে দেন কেটে অফ করে দেবে কারণ শুক্রবারে কোনো ফোন হবে না সে আমার পেশেন্টদেরও বলা আছে ছাত্রদেরও বলা আছে যে করছে ছাত্র এটা বোঝা উচিত তাকে তো আপনি 6 দিন সুযোগ দেওয়া আছে এবং অফ করে রেখে দেবেন আমাকে তাহলে এখন যা বললাম একেবারে একটু আমরা লিখি যদি আমরা সংজ্ঞা আকারে করি ডেফিনেশনটা প্র্যাকটিক্যাল কাকে বলে ডেফিনেশন সংজ্ঞা পেপটিক আলসার কাকে বলে এখন আমরা একটু জানলাম আগে ভূমিকা আসসালামু আলাইকুম আর এখন আমরা একটু সংজ্ঞাটা লিখি যখন gastrointestinal tract যখন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট গ্যাস্ট্রোইন্টেস্টিনাল বা পরিপাকতন্ত্রে বা পরিপাকতন্ত্রে বাংলায় পরিপাকতন্ত্রে কমা ইসোফেগাস বা খাদ্যনালী ইসোফেগাস বানানের নামে ইসোফেগাস বা খাদ্যনালী এক মিনিট স্পিকারটা দিয়ে দিতে। এখন তো অন আছে এখন অন হবে। অন দেওয়া আছে। তাহলে একটু পানি খেয়ে নিন। আপনি কথা না আপনি কথা বলুন। শোনা যাচ্ছে কিনা? শোনা যাচ্ছে কিনা একটু দেখতে হবে। আপনি আপনার এটা দেখবেন, আপনার মোবাইল দেখবেন। ভালো হবে। আগে কথাটা শুনছিলেন সেরকম আর এখনটা শুনে কেমন কথা হয় এটা কতটুকু মুভ করা যাবে ও একদম আমি যাবো অনেক খুলে দেন কারণ আমি তারপরে খুলে দেন কারণ শুনতে না পারলে তো লিখে করতে পারছি না honestly অন করা আছে হ্যাঁ অন করে দিন বুঝছেন আমরা ডেফিনেশন লিখছিলাম যখন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট বা পরিপাকতন্ত্রের ইসোফেগাস বা খাদ্যনালীর নিচের অংশ লোয়ার এন্ড অফ নিচের অংশ কমা এরপরে এই কোনটা আসছে স্টোমাক বাংলায় পাকস্থলী এবং ইন্টেস্টাইন মানে অন্ত্র অর্থাৎ ডিউডেনাম প্রথম অংশ পাকস্থলী এবং ডিউডেনাম স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তের প্রথম অংশের নাম ডিউডেনাম এবং ডিউডেনামে শোনা যাচ্ছে আগে তো ভালো হয়েছে এবার দেখুন স্টোমাক এবং ডিউডেনাম
ডিউডেনাম এ ঘা হয়, ডিউডেনাম এ আলসার বা ঘা হয়, আলসার বা ঘা হয়, তাকে পেপটিক আলসার বলে। তাকে পেপটিক আলসার বলে। সে রোগটার নাম পেপটিক আলসার। পেপটিক আলসার। পেপটিক আলসার বলে। এবার শোনা যাচ্ছে আগের চেয়ে নাকি একটু ডিস্টার্ব আসছে এর মধ্যে? অনেক সময় এর মধ্যে থাকে। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এবার ভালো হচ্ছে। তাহলে আমরা আজকে যেটা পড়ছিলাম পেপটিক আলসার, হ্যাঁ, তাতে পেপটিক আলসার যে সংজ্ঞাটা আমরা কি বলছি, যখন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্রাক্ট বা পরিপাক তন্ত্রের ইসোফেগাস বা খাদ্যনালীর নিচের অংশ, স্টোমাক পাকস্থলী এবং ডিউডেনাম এ আলসার বা ঘা হয়, তাকে পেপটিক আলসার বলে। এখন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্রাক্ট বলতে আমরা কতটুকু বুঝি? এক। আরেকটা হলো এলিমেন্টারি ট্রাক্ট। এলিমেন্টারি ট্রাক্ট বলতে আমরা বলি, কারণ আমাদের তো যখন আমরা খাই প্রথমত মুখে দিই, মুখে খাই, খাদ্যদ্রব্যটা দিলাম, চিবালাম, তারপরে কোথায় গেল? ইসোফেগাস খাদ্যনালী, তারপরে স্টোমাকে আসলো, তারপরে স্মল ইন্টেস্টাইনে যায়, তারপরে লার্জ ইন্টেস্টাইনে যায়, লাস্টে অ্যানাল গ্ল্যান্ডে। সেগুলো পার্ট আছে স্মল ইন্টেস্টাইন, ডিউডেনাম, জিজুনাম, আইলিয়াম, তারপরে লার্জ ইন্টেস্টাইনের অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডেসেন্ডিং কোলন, একটা হিসেবে যায় গিয়ে বড় জায়গায় স্টুলে বেরিয়ে গেল। এখন তাহলে মুখ থেকে শুরু করে মাউথ টু অ্যানাস, মলদ্বার পর্যন্ত যে পাথওয়ে, যে পথটা, সেটা তো এক লাইনে এগিয়ে শেষ হলো। এইটা হলো এলিমেন্টারি ট্র্যাক্ট। আর স্টোমাক থেকে শুরু করে যে পাথওয়ে, পথটা অ্যানাস পর্যন্ত গেল, মলদ্বার পর্যন্ত, সেটা হলো জিআই ট্র্যাক্ট। সেটাকে আমরা বলতে পারি সংক্ষেপে জিআই ট্র্যাক্ট। জিআই ট্র্যাক্ট, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। তাহলে দুটো ব্যাপার, মুখ থেকে শুরু করে যে অংশটা পাথওয়েটা, পথটা গেল মলদ্বার পর্যন্ত, টোটাল পথটাকে আমরা বলবো এলিমেন্টারি ট্র্যাক্ট। আর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট বলতে আমরা বুঝবো এখান থেকে, স্টোমাক থেকে, স্টোমাক থেকে শুরু হয়ে এই লাস্টে মলদ্বার পর্যন্ত গেল, অ্যানাস বা মলদ্বার, সেটা। এই হলো দুটো। এই পথের মধ্যে যখন আমরা লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস, খাদ্যনালীর নিচের অংশ, স্টোমাকে ঘাড় আর ডিউডেনামে, সেটাকে আমরা বলছি একত্রে পেপটিক আলসার। এবার হলো এই ঘাটা কেন ঘটলো, যেটা খুব সহজভাবে মনে রাখতে হবে, যে স্টোমাকের মধ্যে কি থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, এবং বিভিন্ন এনজাইম থেকে সিক্রেশন হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সারা জীবন মনে রাখতে হবে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সবার মধ্যে নর্মাল মাত্রায় আছে, কিন্তু যার মধ্যে নর্মাল নাই, বেড়ে গেছে নির্ধারিত চেয়ে, তখন সে তাকে বলবো হাইপার অ্যাসিডিটি। হাইপার মানে বেশি, তখনই গ্যাসের সমস্যা। এবং এটা যখন দিনের পর দিন, বছরের পর বছর ভুগছে, তখন একসময় ওখানে আলসার হয়ে গেল। আলসার থেকে ঘা, মানে ঘা হলো, ঘা থেকে আরও বেশি খারাপ অবস্থা, ফুটো হলো, পারফোরেশন হলো, রুগীর তখন জীবন নিয়ে টানাটানি হলো, পড়ে গেল। আচ্ছা, এটা গেল সংজ্ঞা। এবার হলো কারণ, কেন এটা হয়। পেপটিক আলসারের কারণ, পেপটিক আলসারের কজ, কারণ। পেপটিক আলসার হওয়ার কারণ, এক নম্বর হলো যখন স্টোমাকের মধ্যে, স্টোমাক বা পাকস্থলীর মধ্যে পাকস্থলীর, দিলু ভাই একটু পেন দিবেন, কালিটা যেন একটু ডিপ হয়, একটু ডিপ। যখন পাকস্থলীর মধ্যে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রা, হাইড্রোক্লোরিক অ্যাসিড এর মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হয়, স্বাভাবিক
মাত্রার চেয়ে বেশি হয়, মাত্রার চেয়ে বেশি হয়, স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি হয়, তখন HCl, এটা হলো বেশি হওয়ার কারণে, বৃদ্ধি পাওয়ার কারণে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা তৈরি হয়, কারণে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা দেখা দেয়, গ্যাসের সমস্যা দেখা দেয়। জিল্লু একটা পেন দেন। ওখানে কতটুকু লেখা উঠছে, ফুটছে, ওখানে দেখা যাচ্ছে হালকা হয়ে গেছে কালি, হালকা বোঝা যাচ্ছে। হ্যাঁ, ডিপ হলে ভালো। এটা হচ্ছে মূল কারণ। এই শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিড না, এখানে বিভিন্ন এনজাইম আছে, পেপসিন যেটা সেটা প্রোটিন জাতীয়কে করতে হেল্প করে, এইগুলো আছে। এইটা কেন ঘটছে সেটার কারণগুলো 2 নম্বর। যেটা সময় মতন না খাওয়া, অর্থাৎ সময় মতন না খাওয়া, অর্থাৎ পাকস্থলী খালি থাকা। তখন কি হয়? পাকস্থলী তো খালি থাকে, তখন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বেড়ে যায়, সিক্রেশনটা বেড়ে যায়, গ্যাসের সমস্যা দেখা দেয়। দেন পেনটা দেন, একটা পেন দেন, পেন আসলে আপনি একটু আসেন, এটা রেখে দেন, এটা কালি বলে দেন। গ্যাসের সমস্যা দেখা দেয়। তাহলে হাইপার অ্যাসিডিটি থেকে বাঁচতে গেলে, গ্যাসের সময় থেকে বাঁচতে গেলে প্রত্যেক মানুষ তাকে কী করতে, সময় মতন সকালে ব্রেকফাস্টটা 7টা থেকে 8টার মধ্যে, দুপুরে লাঞ্চ 1টা থেকে 2টোর মধ্যে, রাতের খাবারটা ওইরকম 8টা 9টা এর মধ্যে সময় মতন খেতে হবে। এই একটা পূর্ব শর্ত। আচ্ছা, আবার আরেক শ্রেণী আছে যারা ওই ভাজা পোড়া ঝাল মশলা বেশি খায়, এটার থেকেও হাইপার অ্যাসিডিটি হয়, গ্যাস বাড়ে। অর্থাৎ খাদ্যটা কেমন? অনেকে ভাজা পোড়া খুব খায়, ভাজাভুজি, বেশি ঝাল মশলাওয়ালা খাবার, বেশি ঝাল মশলা দেওয়া খাদ্য, আচ্ছা, তাহলে এটা খেয়াল করতে হবে যে অনেকে সিঙ্গারা, ডালপুরি, বিভিন্ন ধরনের কত কিছু খায় বিভিন্ন সময়, তো বা বাসায় যে খাদ্যদ্রব্য সেটার মধ্যে ঝাল মশলা বেশি, এটাও একটা বড় কারণ। 4 নম্বর আইটেম হলো ধূমপান, স্মোকিং। ধূমপান বলতে সিগারেট, বিড়ি খাওয়া, পান জর্দা, যেগুলো ধোঁয়াবিহীন, গুল, ধূমপান, স্মোকিং। এটাও কিন্তু এই কি করে, গ্যাস বাড়ায়, বৃদ্ধি করে। তারপরে মদ পান, আমাদের দেশে যদিও এটার কালচার কম, তাও কিছু কিছু জায়গায় আছে মদ খায়, লাইসেন্স সহ মদ পান।
এই মদ পান করতে গেলে অ্যাসিডিটি কি লাস্টে ঘা হয়ে ফুটো হয়ে গেল, পারফোরেশন, মদ পান। এরপরে দেখা গেছে যে বিশেষ ও গ্রুপের রক্ত যাদের, তাদের একটা টেন্ডেন্সি দেখা যায় ডিউটেনাল আলসারের টেন্ডেন্সি থাকে। আবার আরেকটা জিনিস সবার মধ্যে যেটা আছে, অ্যাংজাইটি, টেনশন। যে কোনো ব্যাপারে অ্যাংজাইটি টেনশন করলে, সে যে ব্যাপারেই হয়, চাকরি বাকরি হোক, পড়াশোনা হোক, দাম্পত্য অশান্তি হোক, যাই হোক, ওই টেনশন চললে বাড়বে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশন বাড়বে, অর্থাৎ দুশ্চিন্তা, অ্যাংজাইটি, টেনশন, দুশ্চিন্তা সব মানুষের কম বেশি আছে, কিন্তু অতিরিক্ত করলে তখন এটাই হবে অ্যাংজাইটি, টেনশন। এটা খুব কমন, এটা সবার মধ্যেই আছে। আর্থিক অনটন থাক না থাক, বিভিন্ন কারণে অ্যাংজাইটি, TY হবে, অ্যাংজাইটি, টেনশন, দুশ্চিন্তা। তারপরে অ্যাংজাইটি, টেনশন। আর যেটা বলছিলাম, একটা বিশেষ ব্যাকটেরিয়া, হ্যাঁ, তার নাম হলো হেলিকোব্যাক্টার পাইলোরি, সে দায়ী এইসবের পিছিয়ে, ঘা হওয়ার পিছিয়ে তার ভূমিকা আছে। পাইলোরি নামক ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটা এই ঘটায়, ব্যাকটেরিয়া। এই পেপটিক আলসারের পিছে এর ভালো ভূমিকা। সেই ব্যাকটেরিয়া তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আছে, হ্যাঁ, যেমন ইউটিআইতে, ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশনে ইস্টেরিশিয়া কোলাই বা ইকোলাই। আবার রেসপিরেটরি ট্র্যাক্টে দেখা যায় যে স্টেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, তারা আবার এইসব শ্বাসতন্ত্রের জন্য দায়ী। সবই তো ব্যাকটেরিয়া, কিন্তু ব্যাকটেরিয়ার বিভিন্ন নাম, এমন এক এক ব্যাকটেরিয়া এক এক জায়গায় আক্রমণ করে এবং ভালো মানে তারা কাজ করে বসে। তো এখানে যে ব্যাকটেরিয়াটা দায়ী, সে স্পেশালি তার নামটা কি, হেলিকোব্যাক্টার পাইলোরি। এ কিন্তু আপনার গ্যাস্ট্রিক আলসার, ডিউরেন্সের জন্য দায়ী। আর রক্তের গ্রুপ যাদের ও, তাদের আবার এই ডিউডেনাল আলসারের একটা গবেষণা দেখা যায় যে ঝুঁকি বেশি। রক্তের গ্রুপ ও হলে তো আর কিছু করার নেই, যার আছে, এটাও তাদের একটু বেশি হয়, তাদের ব্লাড গ্রুপ ও। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে কমন বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে বলে না যে আমার গ্যাসের সমস্যা নাই। চেম্বারে আসলে, হসপিটালে আসলে তার গ্যাসের সমস্যার কথা বলবেই। হ্যাঁ, প্রথম জিনিস হলো যে হিস্ট্রিটা নিতে হবে, রোগের ইতিহাস, যে ভাই ঠিক আছে আপনার গ্যাসের সমস্যা কতদিন ধরে, এবং আপনি বলেন কি কি করলে বা কি খেলে আপনার গ্যাসের সমস্যা বাড়ে, তার কাছ থেকে আপনি জানার চেষ্টা করেন, তারপরে আপনার কথাগুলো তাকে বলেন। তো এইটার যে লক্ষণটা কি হবে, আচ্ছা এখানে যে জার্ড বলে যে একটা এই আছে, কারণগুলো লিখলাম, জার্ড, GERD, এই যে রোগটা ইন্ডিকেশন, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। গ্যাস্ট্রো মানে স্টোমাক, আর এখানে হলো ইসোফেগাস। রিফ্লাক্স মানে বিপরীতমুখী, ডি হলো ডিজিজ, রোগ। অর্থাৎ হিসাব মতন তো আমি খেয়েছি, খাদ্যদ্রব্য হজম হবে, হয়ে স্টোমাক থেকে নিচের দিকে আসবে, কিন্তু এটা উল্টোমুখীভাবে যখন ব্যাক করে, রিফ্লাক্স, তখন বিপরীতমুখীতে, তখন কিন্তু ওই বুক জ্বালা পোড়া শুরু হলো। তার তো এই দিকে নিচে আসা উল্টোমুখী, বুকে প্রচণ্ড জ্বালা পোড়া, বুকে চাপ দিচ্ছে, তারপরে কান পর্যন্ত ছড়াচ্ছে। অনেক সময় দেখা যায় যে অনেকে মনে করে হার্ট অ্যাটাক করছে বা হার্টের সমস্যা। এটা খুব ইজি, যদি গ্যাসের ওষুধ দেওয়ার পর ট্যাবলেট, ক্যাপসুল যেটা মুখে আসে, বা ওই ধরনের ক্ষেত্রে IV শিরাপথে গ্যাসের যে এটা আছে দেওয়ার পর কমে গেল, তাহলে বোঝা গেল যে এটা গ্যাসের সমস্যা থেকে এই ব্যথাটা হয়েছে। আর যদি একটা গ্যাসের ইঞ্জেকশন প্যান্টোনিক্স হোক, যেটাই দেওয়া হলো, কমলো না, কিছুক্ষণ পরেও বা বাড়ছে, তাহলে হাসপাতালে অবশ্যই পাওয়া, যেটা সবসময় বলি, উপজেলা হাসপাতাল সরকারি বা সদর, বা এবং সেখানে প্রথম একটা কাজ হলো ECG করা। ECG করলে যদি হার্টের সমস্যার কারণে ওই বুকের ব্যথাটা হয়ে থাকে, তাহলে সেটা ধরা পড়বে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ধরনের রোগীদের মানে কি ধরনের সমস্যার কথা বলে, মানে চিপ কমপ্লেন
বা ক্লিনিক্যাল ফিচার যাই বলি আমরা, পেপটিক আলসারের রুগী আপনার চেম্বারে এসে বা হাসপাতালে এসে কি বলে তারা, মানে সমস্যার কথা, বা আমরা যেটাকে ক্লিনিক্যাল ফিচার। 1 নম্বর যে হার্ট বার্ন, বুকে জ্বালা পোড়া করে, হার্ট বার্ন। হার্ট বার্ন, বুক জ্বালা পোড়া করে। বুক জ্বালা পোড়া করে, হার্ট বার্ন, এই একটা বললো। তারপরে বলছে যে আমার মুখে টক পানি ঢেকুর উঠে, মুখে টক পানি ঢেকুর উঠে, পেট ভার ভার লাগে, ভরা ভরা পেট ভার ভার লাগে, বা একটা অস্বস্তি ভাব পেটের মধ্যে। পেটে ব্যথার কথা বলে, পেট ব্যথা, অ্যাবডোমিনাল পেইন, বিশেষ করে উপরিভাগে অ্যাবডোমিনাল পেইন, পেটের ব্যথার কথা বলে, পেট ব্যথা করছে। অ্যাবডোমেন মানে পেট, পেইন মানে ব্যথা, পেটের ব্যথা, এটার কথা বলে। তাহলে বুকে জ্বালা পোড়া রুগী বলে দিচ্ছে, টক পানি উঠে ঘন ঘন, পেট ভার ভার লাগে, পেট অস্বস্তি, পেটে ব্যথা করে। এইগুলোতে হলে সাধারণত কি সমস্যা? হাইপার অ্যাসিডিটি, গ্যাসের সমস্যা। যেটা যদি অল্প সময়ের হয়ে থাকে, আপনি অ্যান্টাসিড দিয়ে শুরু করেন, অ্যান্টাসিড ট্যাবলেট যেটা লিখে দিয়েছি আগে ফার্মাকোলজিতে, বা অ্যান্টাসিড সিরাপ দিলেন, তারপরে সেটাতে কাভার হলে ভালো, না হলে আপনি ওইগুলো দিলেন, ফ্যামোটিডিন, ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, প্যান্টোপ্রাজল, র্যাবিপ্রাজল, যা লিখে দিয়েছি সেই জেনেরিক নেম, যেটা মূল নাম, তার থেকে আপনি একটা চয়েস করেন, সেগুলো সব ডোজ লেখা হয়ে গেছে ফার্মাকোলজিতে, সেটা দিবেন। কমপক্ষে 1 মাসের একটা দেন যাদের লং হিস্ট্রি, ক্রনিক হিস্ট্রি। আর যারা অল্প সময়ের জন্য হিস্ট্রি দিচ্ছে তাদেরকে 15 দিন পর্যন্ত দিলেন, প্লাস লাইফস্টাইল মেনটেন করতে বললেন। তো যেটা বলছিলাম যে জার্ড এর মধ্যে যেটা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্সে 5 নম্বর, এখানে এটা মানে উল্টো দিকে যে যায়, আলাদাভাবে লিখি। আর রুগীরা এক কথায় প্রকাশ যেটা করবে যে আমার গ্যাস হয়, খুব গ্যাস হয়, এই এক কথায় সে প্রকাশ করে দেবে গ্যাসের সমস্যা, বলে যা খাই তাতেই গ্যাস। আচ্ছা, যেটা বলছিলাম জার, যে এটা এর মধ্যে আসে জার, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স, ডিতে ডিজিজ, জার্ট। এখানে কি ঘটছে? এইগুলো তো নিচের দিকে আসার কথা, খাওয়া দাওয়া উল্টোমুখী। অ্যাসিডিটি উল্টোমুখী, বিপরীতমুখী, রিফ্লাক্সকে বাংলায় বলা যায় বিপরীতমুখী। গ্যাস্ট্রো হলো পাকস্থলী, এটা হলো ইসোফেজিয়াল খাদ্যনালী।
অর্থাৎ আমি খেলাম, খাওয়ার পর আমার স্টোমাকে আসবে, স্টোমাক নিচে যাবে, কিন্তু সেখানে ঠিক মতন অ্যাসিডিটি হাইটুকু বেড়ে যাওয়ায় তখন সেটা হজম না হয়, ঠিক মতো উল্টোমুখী আমাকে চাপ দিল, রিফ্লাক্স, সেটা হলো জার্ড। তো সেই জিউ হোক বা ডিউ হোক বা জার্ড হোক, লাইন অফ ট্রিটমেন্ট ওই কমন, সেই অ্যান্টি আলসারেন্ট ড্রাগ দিতে হবে। এবং মনে বারবার যেটা বলছি, তাদের যেটাই দেন কমপক্ষে 1 মাস যেন সে সেটা ঠিক মতন খায়। ডোজটা তো আপনাদের জানা আছে, আমি লিখে দেবো 2-1টা। আচ্ছা, এখানে ইনভেস্টিগেশনের কথা যদি আসে যে গ্যাসের রুগীর আমি কি ধরনের ইনভেস্টিগেশন করতে পারি, এখানে হলো যে আলসার হলো কি না হলো এটার জন্য এন্ডোস্কোপি অফ আপার জিআই ট্র্যাক্ট, উপরের যে এটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনের উপরের অংশে এন্ডোস্কোপি করলে সুন্দর বোঝা যাবে এন্ডোস্কোপি। আবার বেরিয়াম মিল এক্সরে অফ স্টোমাক, এটা করা যেতে পারে। আর সব রুগীর যেটা কমন যে আরবিএস, র্যান্ডম ব্লাড সুগার, ডায়াবেটিসটা আছে কিনা দেখলেন, সিবিসি করা কমপ্লিট, এটা তো রুটিনের মধ্যে পড়ে, ঠিক আছে। তো রোগটা যেহেতু আমার, সে বলছে গ্যাসের সমস্যা নিয়ে আসছে, দীর্ঘদিন ধরে ভুগছে, তাহলে আমি যদি আমার ইনভেস্টিগেশনের এতে যাই, আরেকটা হলো আলট্রাসোনোগ্রাম অফ দ্য হোল অ্যাবডোমেনের একটা আলট্রাসোনো আমরা করবো। এই কারণে সে পেটের ব্যথার কথা বিভিন্ন সময় বলছে। আমরা তো কি, আমরা পেটকে কিভাবে ভাগ করলাম, নাভির উপরে পেটের যে অংশ হয় সেটাকে হলো আপার অ্যাবডোমেন, নাভির নিচে পেটের যে অংশ লোয়ার অ্যাবডোমেন। এই হচ্ছে সাধারণ পেটের ভাগ, অ্যাবডোমেন। আর অ্যানাটমিক্যালি পেটকে কয় ভাগে ভাগ করা আছে? 9টা ভাগে। সেটা হলো যে ডান সাইডে রাইট হাইপোকন্ড্রিয়াম আর লেফট হাইপোকন্ড্রিয়াম, আর এখানে হলো ইপিগ্যাস্ট্রিয়াম। এদিকে হচ্ছে রাইট লাম্বার, লেফট লাম্বার, এখানে হাইপোগ্যাস্ট্রিক, এখানে হচ্ছে রাইট লাম্বার, লেফট লাম্বার, নিচে নাভির নিচে হাইপোগ্যাস্ট্রিক। তাহলে এখানে এটা সে অ্যানাটমির মধ্যে যেটা পেটের যে অ্যাবডোমেনের যে ভাগটা, যে 9টা ভাগ করছিলাম, 1 2 3 1 2 3 4 5 6 7 8 9, রাইট হাইপোকন্ড্রিয়াম, লেফট হাইপোকন্ড্রিয়াম, ইপিগ্যাস্ট্রিক রিজিয়ন, মানে রাইট হাইপোকন্ড্রিয়াম রিজিয়ন, লেফট হাইপোকন্ড্রিয়াম রিজিয়ন, মাঝখানে ইপিগ্যাস্ট্রিক রিজিয়ন, রাইট লাম্বার রিজিয়ন, এদিকে লেফট লাম্বার রিজিয়ন, রাইট আইলিয়াক, লেফট আইলিয়াক, এখানে হলো আমলিকাল রিজিয়ন, আর নাভির নিচে আমলিকাস মানে নাভি, ওর নিচে হলো এই হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন। এই যে 9টা ভাগ। এখন রুগী যখন পেটের ব্যথা কথা বলছে, যে আমার হয়তো সে গ্যাসের সমস্যা না, অন্য কোনো সমস্যা নিয়েও আসতে পারে, পেট ব্যথা করছে, তখন অ্যাবডোমিনাল পেইন, সেটা আবার 2 ধরনের হবে। অ্যাকুট অ্যাবডোমেন, হঠাৎ করে পেট ব্যথা কয়েক ঘন্টা ধরে হচ্ছে বা হঠাৎ করে খুব ব্যথা। আরেকটা হলো ক্রনিক, দীর্ঘদিন ধরে আমার এই পেটে এখানে টিস করে, এখানে করে, নাভির নিচে করে, সেটা হলো ক্রনিক, দীর্ঘমেয়াদী। তখন পেশেন্টকে বলতে হবে যে একটা পয়েন্টিং সাইটে আপনি একটা আঙুল দিয়ে বলেন আপনার পেটের যে ব্যথাটা, পেশেন্ট হয়তো পুরো পেটে হাত বুলাচ্ছে, বলতে পুরো পেট জুড়ে, ঠিক আছে কথা, কোন জায়গা থেকে আপনার ব্যথাটা শুরু হয়। সে যখন যদি এই দিকে ইন্ডিকেট করে যে এই জায়গায়, তো আপনার জানা আছে যে এই জায়গায় আমাদের কি আছে, লিভার, হ্যাঁ, বাংলায় যকৃৎ বলে, আর নিচে হচ্ছে গল ব্লাডার, পিত্তথলি। তো লিভার থেকে পিত্তথলিতে গল ব্লাডারে কি আসছে, পিত্ত আসছে, বাইল আসছে। তাহলে রুগী যখন আমার এই রাইট সাইডের ইন্ডিকেট করছে, তাহলে সম্ভবত লিভার বা গল ব্লাডার সংক্রান্ত তার সমস্যা দেখা দিচ্ছে, ঠিক আছে। আবার এই লেফট সাইডের দিকে যখন সে বলছে আমাদের এখানে এই লেফট সাইডে পেটের দিকে যেমন স্প্লিন থাকে, প্লিয়া বাংলা যেটাকে বলা, হয়তো এইদিকে কোনো সমস্যা। তারপরে নিচের অংশের দিকে বললে ইউরিনারি ব্লাডার চিন্তা ভাবনা করলাম। আর সার্জিক্যাল সমস্যায় যেটা খুব কমন, অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, হ্যাঁ, যেটা খুব কমন, সেটা কিন্তু নেচার অফ এটা যে অ্যারাউন্ড দ্য আমলিকাস, নাভির গোড়ার থেকে ব্যথাটা শুরু হবে, হয়ে কয়েক ঘন্টা পর সেটা সেটেল হবে রাইট অ্যালিয়াক রিজনে, সেই 9টা ভাগ অ্যানাটমিক্যালি 9টা ভাগের এখানে। এটা হচ্ছে টিপিক্যাল সাইন, হ্যাঁ, যে তাহলে অ্যাপেন্ডিসাইটিস, তাহলে আমার রুগীর মুখ থেকেই জেনে নিতে হবে যে ব্যথাটা কোন জায়গা থেকে হলো, কতক্ষণ ধরে, কোন দিকে শিফট করছে, এই তথ্যগুলো। তাহলে পেটকে আমরা সহজভাবে বলবো নাভির উপরে পেটের যে অংশ, তার আপার অ্যাবডোমেন, আর নিচেরটা হলো লোয়ার অ্যাবডোমেন, এর সাধারণ ভাগ। আর ডাক্তার হিসাবে আপনাদের জানতে হবে অ্যানাটমিক্যালি আবার এটা 9 ভাগে ভাগ। আমি এখানে যেভাবে আঁকি, যে প্রথম অংশটা এই যে রিপের নিচে প্রথম রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন,
এদিকে লেফট ইপিগ্যাস্ট্রিক, এবং এই গ্যাসের যারা হার্ট তারা কিন্তু মেনলি ইপিগ্যাস্ট্রিক রিজিয়নে পেইনের কথা বলে, যেখানে বেশি হচ্ছে ইপিগ্যাস্ট্রিক। রাইট লাম্বার রিজিয়ন, পরেরটা লেফট লাম্বার রিজিয়ন, আর এখানে হলো আমব্লিকাল রিজিয়ন, নাভির কাছে নাভির নয়। তারপর আরও নিচে রাইট অ্যালিয়াক রিজিয়ন, লেফট অ্যালিয়াক রিজিয়ন, আর নাভির নিচের অংশ হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন। এটা অ্যানাটমিতে সব ছবি সহ লেখা আছে, পড়ানো হয়েছে, খাতা খুললে দেখে নেবেন। আচ্ছা যাক, যেটা বলছিলাম, তাহলে পেটের যখন সমস্যার কথা বললো তখন আমাকে পেটের চিন্তা করতে হবে কোন দিকে কী সমস্যা। আর এই কারণেই আলট্রাসোনোগ্রাম অফ দ্য হোল অ্যাবডোমেন, হোল অ্যাবডোমেন করলে আমি কি পাচ্ছি, আমি লিভারের বর্ণনা পাচ্ছি, লিভারের গল ব্লাডারে জানতে পারছি, স্প্লিন সম্বন্ধে জানতে পারছি, পিছনে দুটো কিডনি সে সম্বন্ধে জানতে পারছি, প্যানক্রিয়াস সম্বন্ধে জানতে পারছি, মেয়েদের বেলায় ইউটেরাস সম্বন্ধে জানতে পারছি, ইউরিনারি ব্লাড, সব কিছু টোটাল একটা পিকচার অ্যাবডোমিনাল পেটের ভিতরে আমার প্রত্যেকটা অর্গান মানে কেমন আছে বা কিছু সমস্যা থাকলে সেটা ধরা পড়ছে হোল অ্যাবডোমেন করলে। আর আপনি যদি কখনো মনে করেন যে না আমার নাভির উপরে, তাহলে লিখবেন আলট্রাসোনোগ্রাম অফ আপার অ্যাবডোমেন। যদি নিচের অংশটুকু প্রয়োজন পড়ে তাহলে আলট্রাসোনোগ্রাম অফ দ্য লোয়ার অ্যাবডোমেন। তখন তার আপার অ্যাবডোমেনের বর্ণনা লিভার এগুলো তো আসবে না যেহেতু। আর হোল অ্যাবডোমেন দিলে, সম্পূর্ণ অ্যাবডোমেন দিলে আপনার টোটাল একটা পিকচার চলে আসবে, সেটা অনেক ইম্পর্টেন্ট এবং এইড করবে। আর রুগী যদি রিসেন্টলি একটা আলট্রাসোনোগ্রাম সবসময় খেয়াল করতে হবে, রুগীরা আপনি যে টেস্ট করতে দিচ্ছেন সেটা কেন করতে দিচ্ছেন, কি উদ্দেশ্যে, সে ব্যাখ্যাটা আপনার নিজের কাছে থাকতে হবে। গণ টেস্ট লিখে দিলে হবে না, পাইকারিভাবে যা অপ্রযোজ্য, যা এই রুগীর জন্য যা কমপ্লেন আমাকে দিল সেই লাইনে না, আমি অন্য কোনো অর্থে অবৈধ কোনো সুযোগ নেওয়ার জন্য, সেটা হলো মনে করেন যেটা ওপেন ডায়াগনস্টিক সেন্টারগুলোতে প্যাথোলজিক্যাল যে কমিশন সিস্টেম চালু আছে যুগ যুগ ধরে বাংলাদেশে, অনৈতিক যে সুযোগ সুবিধা সেইগুলোর জন্য না হয়। এবং আরেকটা জিনিস দেখতে হবে যে আমি আমার রুগীর যা ইনভেস্টিগেশন করতে দিলাম সেই ব্যাখ্যা বা কিছু, সেই ব্যাখ্যাটা আপনার কাছে থাকবে এবং আপনার মধ্যে একটা সততা থাকবে। রুগীদের আপনি বলবেন যে আপনার এই মনে করলাম তাই। এই রুগীর যদি আমি চেস্ট এক্সরে করতে দেই বা ইসিজি করতে দেই, যদি প্রযোজ্য, একটা রুগীতে একটা রোগ নিয়ে আসেন, অনেক সময় দেখা গেল তার অন্য সমস্যা, তখন দিবেন। আমার মূল কথা হলো যে টেস্ট করতেই দেন তার ব্যাখ্যাটা যেন নিজের কাছে থাকে যে আমি এই অর্থে এটা করতে দিলাম। হ্যাঁ, আর ব্যাখ্যা যদি নিজের কাছে না থাকে তাহলে বুঝতে হবে যে এটা অনৈতিক কোনো সুবিধা চেষ্টা করা হচ্ছে। আর প্যাথোলজি যে রিপোর্টগুলা বা কিছু দেখতে হবে, ডায়াগনস্টিক সেন্টার যেখানে গায় সেটা প্রথম আপনাদের থাকবে যে পরীক্ষা নিরীক্ষা সরকারি জায়গায় যেগুলো হয়, যেমন আপনি সাতক্ষীরা মেডিকেল কলেজে পাঠান, ওখানকার রিপোর্ট ভালো হবে, সরকারি জায়গায় পয়সা কম লাগবে। সদর হাসপাতালে পাঠান, উপজেলায় পাঠান রুগীকে। হ্যাঁ, যদি দেখা গেল ওই টেস্টগুলো ওইসব জায়গায় হয় না, বা দেখা গেল সাতক্ষীরা মেডিকেল কলেজেও হয় না, সদরেও নেই, যন্ত্রপাতি নেই, বা যন্ত্রপাতি আছে নষ্ট পড়ে আছে, কাজ করে না, তাহলে তো সমস্যা। তখন আপনাকে বাইরে সেটা তখন দেখতে হবে যে এগুলো তো ব্যাঙের ছাতার মতন ডায়াগনস্টিক সেন্টার ভরা, তখন দেখতে হবে যে কোনটা রিলায়েবল হতে পারে। কারণ একটা প্যাথোলজিক্যাল রিপোর্ট ডিপেন্ড করে যে টেকনিশিয়ান করছে এবং যে রিয়েজেন্ট যেগুলো ব্যবহার করছে সেগুলো মেয়াদ ঠিক আছে কিনা, আর দ্বিতীয় হলো সেই রিয়েজেন্টগুলো যে নির্দিষ্ট তাপমাত্রায় ফ্রিজে সংরক্ষণ করতে হবে সেইভাবে করা হচ্ছে কিনা। এই এতগুলো যোগফল দিলে আপনি আশা করতে পারেন যে আমার এই প্যাথোলজিক্যাল রিপোর্টটা রিলায়েবল। আর সবসময় প্যাথোলজিক্যাল রিপোর্ট, এক্সরে, ইসিজি যাই করেন প্রযোজ্য ক্ষেত্রে যেটা করছেন লিগাল, যেটা আপনার করতে হবে, না করলেই নয়, পিঠ দেয়ালে থেকে গেছে, এখনও দুই একটা টেস্ট করতে হবে। তো আমি যেটা বলি সবসময়, যে রুগী যে রোগ নিয়ে আসুক, আপনার 90% ডায়াগনোসিস হয়ে যাবে দুটো কাজ করলে। 90% রোগটা নির্ণয় করবেন, সেটাকে আমরা বলি প্রভিশনাল ডায়াগনোসিস, সাময়িক ডায়াগনোসিস। যেমন প্রভিশনাল সার্টিফিকেট দেয়, একসময় দিত এসএসসি সাময়িক সনদপত্র, পরে একটা পার্মানেন্ট দিত। তো এইটা হলো প্রভিশনাল ডায়াগনোসিসে আপনি পৌঁছে যাবেন। আর 10% পরীক্ষা নিরীক্ষা লাগে, সেটা করার পর আপনি শতভাগ বুঝলেন যে এই রোগে আছে, সেটা হলো ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এটা হলো শতভাগ। এটা আপনি পৌঁছে গেলেন কখন? যখন রেসপেক্টিভ, যেমন আপনি পালপেট করে বুঝবেন যে লিভারটা বড় হয়েছে, এনলার্জ, লিভার এনলার্জ, হেপাটোমেগালি। এটা আপনি ক্লিনিক্যালি যখন রুগীকে এক্সাম করলেন শুয়ে টের পাচ্ছেন যে হ্যাঁ আমার এই জায়গাটা শক্ত লাগছে, আটকে যাচ্ছে, সো তাহলে আমি এটা আলোচনা করি, দেখা উত্তর আসলে হ্যাঁ লিভার বড় হয়েছে, লিভার এত বড় হয়েছে ইত্যাদি, এবং কমেন্ট থাকবে হেপাটোমেগালি। আচ্ছা, তাহলে আপনার ক্লিনিক্যাল ডায়াগনোসিস পেয়েছেন, রুগী এক্সামিন করে লিভার, এবার আল্ট্রাসাউন্ড করেও রিপোর্ট মিলে গেল, সেটা হলো ক্লিনিক্যাল ডায়াগনোসিসে পৌঁছালেন। তো এটা কি 90% ডায়াগনোসিস বা রোগ নির্ণয় করতে গেলে প্রথমে হলো যে রোগী যে রোগ নিয়ে আসুক
আপনার টোটাল হিস্ট্রিটা নিতে হবে এবং দেখতে হবে সে অনেক সমস্যার কথা বললো, অনেক সময় যেটা মেন সমস্যা সেটা কিন্তু বললো না, এরকম রুগীদের করে। আপনাকে এটা বের করে নিতে হবে এবং ক্রোনোলজিকে মানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই রুগীর জন্য ওই সময় সেই কমপ্লেনটা 1 নম্বরে লিখতে হবে, 2 নম্বরে লেসটা, এইভাবে 3 করে দেখা গেলো 5-6টা কমপ্লেন বা 7-8টা কমপ্লেন হলো। যেটা সবচেয়ে বেশি জরুরি কমপ্লেন, যেটা নিয়ে সে এখন আসছে বা কিছু, সেটা হবে 1 নম্বর চিফ কমপ্লেনে লিখবেন, 2 নম্বর এইভাবে। এই হলো, এইবার আপনার চিফ কমপ্লেন হয়ে গেছে, কোন রোগ কতদিন শুনলেন, এবার পেশেন্টকে আপনার পেশেন্ট টেবিলে শোয়ালেন, যদি অ্যাবডোমিনের সমস্যা হয়ে থাকে সেটা দেখলেন, পালপেট করলেন, চেস্ট হলে স্টেথো দিয়ে দেখলেন, যা যা যেভাবে আমি শিখিয়েছি যে এক্সামিনেশন অফ দ্য পেশেন্ট। তারপরে এনিমিয়া, জন্ডিস, ইডিমা এগুলো দেখলেন, লিম্ফ নোড বড় আছে কিনা দেখলেন, তারপরে ওয়েট নিতে হয়, যে এগুলো কমন যেগুলো সেটা মেডিসিন পার্ট 1-এ যারা ক্লাসে হয়তো উপস্থিত ছিল না হয়তো কোনো কারণ বা কিছু, মেডিসিন পার্ট 1 যে প্রথম এটা ছিল ডিজিজ 1, এটা ডিজিজ বলা যাবে না, এতে পরীক্ষা এক্সামিনেশন অফ এ পেশেন্ট, সেখানে ছিল জেনারেল এক্সামিনেশন কী কী দেখবো কমন সব রোগের জন্য, আর এটা ছিল যে স্পেসিফিক যার যে সমস্যা সেটার উপর আমি হাইলাইট করে সেদিকে জোর দিব। তাহলে এখানে ইনভেস্টিগেশন যদি আমরা গ্যাস্ট্রিক আলসারে বা ডিউডেনাল আলসারের দিকে করি, যে যারা দীর্ঘদিন ধরে ভুগছে 5 বছর 10 বছর, বলে অনেক ওষুধ খেলাম, অনেক জায়গায় ঘুরে আসলাম, ভালো হয় না, তো ইনভেস্টিগেশনের মধ্যে যেটা করণীয় প্রথমে ইনভেস্টিগেশন, পরীক্ষা নিরীক্ষা, এখানে যেটা এন্ডোস্কোপি of upper abdomen, endoscopy of upper abdomen, উপরের পেটে abdomen, endoscopy of upper abdomen, একটা হচ্ছে বেরিয়াম মিল এক্স-রে অফ স্টোমাক, পাকস্থলী। আমার এই এন্ডোস্কোপি করলেই সেই ইসোফেগাসের লোয়ার এন্ড বা পাকস্থলীতে ঘা হলো কিনা তার একটা ধারণা চলে আসবে। আরেকটা হলো বেরিয়াম মিল এক্স-রে করলে সেটারও একটা চিত্র পাওয়া যাবে। আর ওই যে পেটের সমস্যা বা কিছু, আলট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন, হোল দিলে আমি সব তথ্য পাচ্ছি, আলট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন, হোল মানে সমস্ত অ্যাবডোমেন, হোল অ্যাবডোমেন দেওয়াই ভালো। পিছনে কিডনি আছে দুটো, তারও বর্ণনা আসলে কোনো সমস্যা থাকলে, মানুষ তো বারবার পরীক্ষা নিরীক্ষা করে না, একবার তার একটা চেক আপও হলো ওই সময় প্রয়োজন অনুযায়ী। এরপরে যেগুলো আসবে রুটিনের মধ্যে, সিবিসি কমপ্লিট রেটটা, তারপরে র্যান্ডম ব্লাড সুগার, এটা তো দেখতেই হবে যে ডায়াবেটিস আছে কি না, ঠিক আছে, এইগুলো পরে আসলো। এটা হচ্ছে আমার স্পেসিফিকই, আমি যেহেতু আমার রোগটা আমরা পড়ছিলাম পেপটিক আলসার, তার ইনভেস্টিগেশনে যদি আমি একটাও করাই সেটা হলো যারা দীর্ঘমেয়াদী আলসার মনে হচ্ছে অনেক দিন হয়ে গেছে, আবার এন্ডোস্কোপি অফ আপার অ্যাবডোমেন, আরেকটা হলো বেরিয়াম মিল এক্স-রে অফ স্টোমাক, আর আলট্রাসোনোগ্রাম হোল অ্যাবডোমেন, আর সিবিসি করা, আরবি র্যান্ডম ব্লাড সুগার বা ইউরিনের একটা রুটিন পরীক্ষা করা, এগুলো তো রুটিনের মধ্যেই পড়লো। এরপরে ট্রিটমেন্ট, চিকিৎসা, চিকিৎসা, ওইটা কত নম্বর গ্রুপে ছিল ফার্মাকোলজি পড়ার সময়, অ্যান্টি আলসার ড্রাগ কত নম্বর গ্রুপে ছিল, সেটা গ্রুপ এ, গ্রুপ বি, যাক না ওটা দেখতে হবে যে গ্রুপটা ছিল, যাকে আমি লিখে দেই। ওই ফার্মাকোলজি যেটা পড়েছিলাম গ্রুপ দেখে নেবেন ওপরে কত, অ্যান্টি আলসারেন ড্রাগ, অ্যান্টি, এটা বি হতে পারে, আলসারেন
এই যে গ্রুপটা পড়িয়েছিলাম সেই গ্রুপের যে কয়েকটা জেনেরিক নেম লিখেছিলাম, বৈজ্ঞানিক নাম, 1 নম্বরে ছিল অ্যান্টাসিড, 2 নম্বরে ছিল ফ্যামোটিডিন, আরেকটা ছিল একসময় র্যানিটিডিন, ব্যাপক ব্যবহার হতো কিন্তু সেটা তো ব্যান, বাতিল, সেটার জন্য ওটা বাদ। তারপরে ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, প্যান্টোপ্রাজল, র্যাবিপ্রাজল, তাই না? এইভাবে যেটা লিখে দিচ্ছি সেই জেনেরিক নেমটা আপনার ইচ্ছা, সেটা আপনি ওমিপ্রাজলও টাচ করতে পারেন, আপনি ইচ্ছা করলে প্যান্টোপ্রাজল দিয়ে শুরু করতে পারেন, আপনি ইচ্ছা করলে ল্যান্সোপ্রাজল দিয়ে, র্যাবিপ্রাজল দিয়ে শুরু করতে পারেন আপনার রুগী। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, দেখা গেল ওই রুগী কী হয়েছে, ইসোমিপ্রাজল বা সেকলো মনে করেন, ওমিপ্রাজল অনেক খেয়ে এসেছে, ভালো হয় না, ইসোমিপ্রাজল ম্যাক্স প্রো খেয়ে এসেছে, তাও কাজ হয় না, আপনি দেখলেন তার বিগত প্রেসক্রিপশন, সমস্ত রুগী অতীতে সে চিকিৎসা নিয়েছে, কি ইনভেস্টিগেশন করেছে, যদি সাথে রিপোর্ট থাকে, অথবা কি কি ওষুধ খেয়েছে, যে ডাক্তার সাহেবই হোক, প্রফেসর সাহেব হোক আর অন্য পল্লী ডাক্তার সাহেবের হোক, আপনারা দেখবেন যে পাস্ট হিস্ট্রি কি, ড্রাগ হিস্ট্রি কী কী খেয়ে এসেছে। আপনি দেখলেন সে ওমিপ্রাজলও খেয়েছিল অনেক দিন, আবার প্যান্টোপ্রাজলও খেয়েছে, রেসপন্সটা ভালো হয়নি, আবার মোটামুটি ঠিক মতনও খেয়েছে, ঠিক আছে আমি তাহলে এবার র্যাবিপ্রাজল দিলাম, ঠিক আছে। এই জন্য আপনাকে তো শুধু রোগের না কি ড্রাগ নিয়েছে, মানে ওষুধপত্র খেয়েছে, সেটারও একটা হিস্ট্রি রাখতে হবে এবং নিজের একটা রেজিস্টার খাতা থাকবে। প্রথমে লাল রঙের বাইন্ডিং বড় রেজিস্টার খাতা, বিসমিল্লাহ বলে যখন শুরু করবেন, প্রথম রুগী 1 নম্বর যেভাবে বলে দিয়েছি, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং চিপ কমপ্লেন যা ওইটা হলো রেজিস্টার খাতা মেনটেন করা প্রত্যেক রুগী। তাহলে আপনার ফলো আপ করতে হবে। রুগী থেকে যে আপনার তো রুগী আপনি পল্লী এলাকায় চিকিৎসা দিবেন বা শহরেও দিতে পারেন বসে পল্লী চিকিৎসা, কিন্তু যখন আপনি পল্লী চিকিৎসক আমার এই প্রতিষ্ঠানে আমার মাধ্যমে লেকচার থেকে আপনি আমার ছাত্র বা ছাত্রী হিসাবে যখন এখানে রেজিস্ট্রেশন পাচ্ছেন 6 মাস ক্লাস করার পর, এবং আমি যেভাবে পড়িয়ে দিচ্ছি, এবং আপনি যখন চেম্বারে একটা রুগী দেখতে বসলেন, তখন কিন্তু আপনি একজন ডাক্তারই, পল্লী ডাক্তার, হ্যাঁ, সেই হিসাবে তখন কিন্তু আপনি যা লিখছেন, বলছেন, করছেন সবই কিন্তু আইনগত ব্যাপারে এসে গেল, আইনের মধ্যে আসলো। অনেক গ্রাম্য ডাক্তার আছে বা পল্লী ডাক্তার যারা একাডেমিকভাবে লার্নেড না, মানে একাডেমিক বলতে এরকম 6 মাসের কোনো জায়গায় হয়তো ক্লাস করিনি, তাদের হয়তো কোনো টিচার ছিল না, হয়তো কোনো বই পড়েছে, অথবা অমুক প্রফেসর সাহেবের আন্ডারে 10 বছর কম্পাউন্ডারগিরি করেছে, সেই কম্পাউন্ডারগিরির সূত্রে তিনি আজ একজন গ্রাম্য ডাক্তার হয়ে গেছে, পল্লী ডাক্তার না। ওই ডাক্তার সাহেবের কোনো যত বড় প্রফেসর হোক আর যাই হোক, যার আন্ডারে করে সেটা কম্পাউন্ডারগিরি। কোনো প্রফেসর বা কোনো অ্যাসিস্ট্যান্ট বা কনসালটেন্ট তার কম্পাউন্ডারকে একাডেমিকভাবে শেখাবে না যে কোনটা কি, সে শিখে গেছে স্যারের কাছে এইটা দেয়, আমিও তাই দিচ্ছি, কারণ আমি 10 বছর তার আন্ডারে ছিলাম। এইসব করা, এগুলো হলো খুব খারাপ কাজ। এবং এই একাডেমিকভাবে আমি মনে করি বাংলাদেশ সরকারের উচিত, স্বাস্থ্য অধিদপ্তর থেকে উচিত যে প্রত্যেকটা জেলায় সরকারিভাবে, যেমন আছে ওটা নাকি পলিটেকনিক, ওই রকম, কারণ আমি যে আমার ছাত্রছাত্রী এখানে পাচ্ছি, এই যে 98 থেকে আমি লেকচার দিচ্ছি, প্রথম ব্যাচ থেকে, মাঝখানে কিছুদিন দিয়ে নিয়ে আবার দিচ্ছি, তো আমার এখানে যারা ঢুকছে তাদের শিক্ষাগত যোগ্যতা আমি যা দেখছি গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি পাস, তারা পল্লী চিকিৎসক হিসাবে এখানে আমার ক্লাস করছে। সুতরাং তাদের কাছ থেকে আমি ভালো আউটপুট আশা করতে পারি। আমি একটা গ্র্যাজুয়েট পাস ছেলে বা মাস্টার ডিগ্রি ছেলে বা মেয়েকে পড়াচ্ছি, তারা তো অলরেডি আর যদিও পল্লী চিকিৎসক হিসাবে ঢোকার ন্যূনতম যোগ্যতা এসএসসি পাস, কিন্তু সেরকম তো পাই না, সবই তো ইন্টারমিডিয়েট, আর ম্যাক্সিমাম যা পাই অনার্স, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি কমপ্লিট, কেউ চাকরি করছেন কলেজে, স্কুলের প্রাইমারি টিচার, মসজিদের সম্মানিত ইমাম, এনজিওতে সবাইকে আমি এখানে পাই। সুতরাং আমি মনে করি এই পারাবত প্রতিষ্ঠান থেকে, পারাবত LMMP ট্রেনিং সেন্টার থেকে যে আমি যে লেকচার দিচ্ছি 6 মাস ধরে, যে এগুলা আমি যে টোটাল দিচ্ছি, কোথায় কি করতে হবে না, কোথায় কি সবই তো বলে দিচ্ছি। এবং আমি আপনাদের কাছ থেকে গুণগত, দক্ষ এবং সততার সাথে ডাক্তারি আশা করি আমার সব ব্যাচে, সে 98 থেকে। এবং আমার কিছু ছাত্রছাত্রী যেটাকে বলা হয় কি সাকসেস হিস্টোরি, ঘটনাচক্র আমি জানতে পারি, বা পথে হয়তো কোনো দেখা হয়, পরিচয়, স্যার আমি জিজ্ঞেস করি তার প্র্যাকটিস কেমন হচ্ছে, সে বলে ভালো, তখন আমার ভালো লাগে। এবং আমি মনে করি আমার লেকচার যারা ফলো করছেন ঠিক মতন ভুল করবেন না, আর অপ্রয়োজনীয় কোনো ওষুধ লেখার দরকার নেই, আমার যা দরকার তাই লিখছি, মিটে গেল। যেখানে ভিটামিন একখান লাগে না, সেখানে আমি একখান ভিটামিন ধরাই দিলাম, গোল্ড সিলভার ধরালাম, সেখানে 250 থেকে 300 টাকা বেরিয়ে গেল সেই রুগীটার অকারণে। বরঞ্চ তার পরিবর্তে আমি যদি বলি যে শাকসবজি বেশি খান, লেবুটা আছে, আমলকি পাওয়া যায়, ভিটামিন সি বেশি, তাহলে আর সিবিট কিনা লাগলো না পয়সা দিয়ে,
ভিটামিন সি, আমলকিতে সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে এবং ভিটামিন সির ফাংশন হচ্ছে রোগ প্রতিরোধের ভূমিকা রাখে। আর আমাদের প্রতি বাসায় আনাচে কানাচে, বিশেষ করে গ্রামের দিকে আমলকি না থাকুক, ওই কাগজি লেবুটা থাকে, ওটা ভাতের সাথে খেলো বা শরবত বা বাচ্চাদেরকে দিল, ভিটামিন সির ঘাটতি মূল্য। আমি পুষ্টির উপরেও মানে কম দামি জিনিসের মধ্যে অনেক ভালো পাওয়া যায়, পুষ্টি পাওয়া যায়, ভিটামিন বিনার আছে। আচ্ছা যাক, তো অ্যান্টি আলসারেন যে ড্রাগস, এর মধ্যে যেটা লিখেছিলাম 1 নম্বর মানে যদি জেনেরিক নেম ছিল, জেনেরিক নেম বৈজ্ঞানিক নাম যেগুলো বিস্তারিত ফার্মাকোলজিতে লিখে দিয়েছি ছিল অ্যান্টাসিড। আচ্ছা, এই অ্যান্টাসিডের ট্যাবলেট আছে, প্লাস আছে, তারপরে সিরাপ, সেগুলো তো আছে অ্যান্টাসিড। তারপরে র্যানিটিডিন তো বাদ, ব্যান্ড। তারপরে ছিল ফ্যামোটিডিন। তারপরে ফ্যামোটিডিন ছিল, তারপরে ওমিপ্রাজল ছিল, তারপরে ছিল ইসেমিপ্রাজল। এগুলো বিস্তারিত পড়ানো হয়েছে ফার্মাকোলজিতে, বিস্তারিত খাতা খুলে পাবেন। ইসেমিপ্রাজল, প্রাজল। ইসোমিপ্রাজল। তারপরে ছিল 5 নম্বরে, যতটুকু আমার খাতার ধারাবাহিকতা ওখানে যেভাবে ছিল, আমি যেটা বলছি মুখে, তাহলে অ্যান্টাসিড আমি ফার্স্ট ছিল। তারপরে ফ্যামোটিডিনের ডোজ সব লিখে ওমিপ্রাজল দিয়েছি, ইসোমিপ্রাজল। তারপরে 5 নম্বরে ছিল ল্যান্সোপ্রাজল। ল্যান্সোপ্রাজল। 6 নম্বরে প্যান্টোপ্রাজল। তারপরে 7 নম্বরে র্যাবিপ্রাজল। রোগীর সমস্যা যে নিয়ে আসছে, শরীরে যদি ব্যথা নিয়ে আসে, জ্বর নিয়ে আসে, তাহলে কি আমি এর মধ্যে ঢুকবো না? এর জন্য হচ্ছে আমার প্রথম যে গ্রুপের কি নাম ছিল, অ্যানালজেসিক, অ্যান্টিপাইরেটিক অ্যান্ড নেসেইড। গ্রুপের কথা বলছি, ফার্মাকোলজির যে প্রথম গ্রুপটা পড়লাম, হ্যাঁ, সংক্ষেপে লিখি অ্যানালজেসিক, অ্যান্টিপাইরেটিক অ্যান্ড নেসেইড, NSAID। অ্যানালজেসিক ব্যথানাশক, অ্যান্টিপাইরেটিক জ্বরনাশক, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, প্রদাহ বিরোধী ওষুধ। তার মানে এই যে গ্রুপটা ছিল 1 নম্বরে কে ছিল বসে? প্যারাসিটামল। সেই প্যারাসিটামল যে 1 নম্বর, তাহলে প্যারাসিটামল যখন আপনি দিচ্ছিলেন, আমি ওই গ্রুপের কথা বলছি, তখন আপনি ট্যাবলেট নাপা দিলেন, দিলেন, একটা রুগীর মাথা ব্যথা ছিল, জ্বর ছিল, বা শরীরে অন্য কোথাও ব্যথা ছিল, আর প্যারাসিটামল মাইল্ড টু মডারেট পেইন কমাবে, হালকা থেকে মাঝারি ব্যথা কমাবে। কিন্তু কি জ্বরের রুগী, সাথে মাথা ব্যথা, তো আপনি প্যারাসিটামল দিচ্ছেন, আপনার জ্বরও কমলো, ব্যথা কমলো, মিটলো। প্যারাসিটামল, তারপরে ছিল প্যারাসিটামল প্লাস ক্যাফেইন, তারপরে ছিল আপনার ইন্ডোমিথাসিন, তারপরে ছিল আইবুপ্রোফেন, অ্যাসিক্লোফেনাক, কিটোরোলাক, ইটোরোকসবি। এই তো সবই তো লিখে দিয়েছি যে নিকনেম। তাহলে আমার রুগীটা যদি এরকম বলে যে হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, কথায় বলি যে হাতে এরকম ব্যথা করে, সেগুলো অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, এই ঘাড়ের এখান থেকে নিয়ে ওই পিছনে মেরুদণ্ডে, হ্যাঁ, অস্টিও আর্থ্রাইটিস হাঁটুর মধ্যে, তাহলে আমার রুগীটা কিসের রুগী? ব্যথার রুগী। তাহলে আমাকে এখানে পেইন কিলার দিতে হবে, ব্যথানাশক দিতে হবে। তাহলে আমাকে কোথায় প্রথমে ঢুকতে হবে? গ্রুপ এতে। হ্যাঁ, কোথায় সার্চ দেবেন? গ্রুপ এতে সার্চ দিতে হবে, দেখতে হবে যে আমার প্যারাসিটামল। যদি হালকা টালকা হয়
প্যারাসিটামল প্লেন অথবা প্যারাসিটামল ক্যাফেইন। প্যারাসিটামল প্লাস ক্যাফেইন যেটা আছে নাপা এক্সট্রা বা এইচ প্লাস বা রিসেট প্লাস বা টামেন টার্বো প্লাস যেগুলো মানে প্যারাসিটামল প্লাস ক্যাফেইন সেইগুলো 12 প্লাস বয়স থেকে উপরে যেতে পারবেন ট্যাবলেট আকারে। আর আপনার নিচে যেমন ধরেন সে কোনো নবজাতক থেকে শুরু করে যদি বলি তাদের ড্রপ লাগলো মানে নিচে 12 বছর তাদেরকে আপনি প্লেন প্যারাসিটামল দিতে হবে, প্লেন প্যারাসিটামল যেমন সিরাপ নাপা বা আরও ছোটো বাচ্চা হলো 1 মাস 2 মাস ড্রপ নাপা বা ড্রপ এইস মানে এইগুলো এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি তখন কি দিয়েছিলাম এটা গেল তো হালকা থেকে, আর না হলে আমি দিলাম অ্যাসিক্লোফেনাক দিছি, ফ্লেক্সি দিছি বা মার্বেনেসপ্লাস দিছি অথবা দিলাম কি বলে আইবুপ্রোফেন গ্রুপের মধ্যে দিলাম, ইনফ্লাম দিলাম, যেটা দিয়ে থাকি একটা অল্প মাত্রায় দিয়েছি সেই ব্যথা রোগীকে সবসময় এই ধরনের যে এইটা কিন্তু একটা বড় কারণ ওই আলসার হওয়ার জন্য। ওনে লিখতে হবে কি যারা ওই ব্যথা হলেই মাথায় রাখেন এই গ্রুপে তো যায় নিজের থেকে না ধরেন সোনাপ কিনে খাচ্ছে, নিজের থেকে ক্লোফেনাক কিনে খাচ্ছে, কারণ জানে যেটা খেলে আমার একটু ব্যথা কমে, যে যেটা খেয়ে অভ্যস্ত, কেউ অত রোলাক কিনে খাচ্ছে। এই যে বিভিন্ন সময় টুকটাক 5 দিন 6 দিন করে কি খাচ্ছে পেইন কিলার ব্যথানাশক, বৃদ্ধ হোক বৃদ্ধা হোক যুবক যুবতী যাই হোক, তখন কি হচ্ছে এই ব্যথানাশক ওষুধ এই গ্রুপটা নেছে এই কিন্তু এই পেপটিক আলসারের একটা বড় কারণ। আর হল স্টেরয়েড বড়ি, স্টেরয়েড জাতীয় বড়ি যারা খাচ্ছে এরা, তাহলে ওখানে লিখতে হবে যে কারণের মধ্যে আপনি দেখবেন যে এই রোগীর হিস্ট্রি নিয়ে দেখেন তিনি বিভিন্ন সময় হয়তো বা পেইন কিলার খাচ্ছে। হ্যাঁ এটা আমার প্রয়োজনে খেতে হবে সংক্ষিপ্ত সময়। আপনারা যখন কোনো ব্যথার রুগীকে এই গ্রুপ টাচ করছেন দিচ্ছেন, সে আপনি যেটা দিলেন অ্যাসিক্লোফেনাক দেন, ইটোরোকসবিদ দেন, যেটাই দিচ্ছেন আমার সেই নোট খাতা ফার্মে লেখা আছে সংক্ষিপ্ত সময় দেবেন 7 দিন, খুব বেশি হলে না 10 দিন এরকম। কারণ আপনি যে গ্রুপ টাচ করেছেন জেনেরিক নেম সেটা যদি তার 10 দিনে ব্যথা কমায় না থাকে তাহলে তো সেটা তার জন্য কার্যকরী হয়নি। আর এক একটা ব্যথা কমার ওষুধ বিশেষ করে এই লাইনের এই গ্রুপের এগুলা ওনার দেখা গেল যে ডাইক্লোফেনাক সোডিয়াম কাজ করেনি, আরেকজনের ডাইক্লোফেনাক সোডিয়ামটা খুব ভালো কাজ করেছে। ব্যক্তি বিশেষে এই ব্যথা কমার ওষুধগুলোই করে। এবং আমি অলওয়েজ এটা লিখেও দিছি, 1000বার বলেছি যে এই গ্রুপের ওষুধ গ্রুপে যেটা পেইন কিলার ব্যথানাশক অবশ্যই কথাটা কি হবে খাবার পর ভরা পেট প্লাস সাথে কি দিতে হবে একটা গ্যাসের বড়ি, অর্থাৎ এই গ্রুপের কোনো একটা দিতে হবে। যে আপনি যদি ব্যথা কমার ওষুধটা তাকে দিয়েছেন সে 15 দিন দিলেন, এর উপরে আপনার যাওয়ার দরকার নেই। 1 মাস কেন দিবেন, 1 মাসে তো প্রয়োজন নেই। ওই ধরনের করেই তো আলসার ঘা হয়ে যায়। কারণ 7 দিনে যে ব্যথা কমার ওষুধ আর ব্যথা কমাতে পারলো না বা 10-15 দিন পারলো না, তাহলে দেখা যাচ্ছে শুধু তো ব্যথা কমার ওষুধ খেলে হবে না, সাথে ফিজিওথেরাপি দরকার আছে, তারও তো আরও হিস্ট্রি কেন ব্যথাটা কমছে না সেটা বুঝতে হবে। সেই জন্য অলওয়েজ পেইন এই গ্রুপ ব্যথা কমার ওষুধটা যেগুলো এই গ্রুপের মধ্যে পড়লো যা তুমি বললাম সেইগুলো সংক্ষিপ্ত 7 দিন নাহলে 10 দিন দেন যে নির্ধারিত ডোজে। এবং যে কথাটা মুখে বলতে হবে এবং লিখতে হবে খাবার পর আফটার মিল ভরা পেটে খাবে, প্লাস সাথে তাকে একটা গ্যাসের ওষুধ দেওয়া হবে। কেন? ওই কারণে যে ব্যথা কমার ওষুধগুলো খেলে গ্যাস তৈরি হয়, গ্যাসের সমস্যা দেখা দেয়, সেই জন্য সাথে ওটা থাকবে। যদি এটা আমি 10 দিন দিয়ে থাকি ব্যথা কমার ওষুধ, তাহলে যে গ্যাসের ওষুধটা আমি দিচ্ছিলাম অ্যান্টি আলসারেন সেটাও দেবো 10 দিন, সেটা আমার 2 মাস দেওয়া তো দরকার না। আমি তো এখানে গ্যাসের চিকিৎসা করছি না, আমি তাকে দিয়েছি ব্যথা কমার ওষুধ। এটা হলো মেন আমার সমস্যা। সে হয়তো হাঁটুর ব্যথা নিয়ে এসেছে, আমি দিয়েছি 15 দিনের ওষুধ সে, তাহলে আমার গ্যাসের ওষুধ যেটা আমি চয়েস করলাম যে রিক নেম সেটাও হবে 15 দিন। ঠিক আছে, এই হলো ব্যাপারটা। তাহলে তখন আমি কোনটা দেবো তাকে সে আপনার ইচ্ছা, আপনি প্যান্টোপ্রাজোল যেটা দেখ ওই করে দিলেন। আর এটা যেটা লিখলাম এটা 7টা, আরও মনে কয়েকটা লিখছিলাম, ওইটা কাল থেকে ফার্মাকোলজি খাতাটাও আনবেন, কারণ মেডিসিন পড়ানোর সময় যেমন আমি অ্যান্টিবায়োটিক 18টাকে 20টা করেছি নির্ধারিত, তো সে ঠিক অ্যাকুরেটটা জানতে হবে। কালকে ফার্মাকোলজির খাতাটা নিয়ে আসবেন, মানে দেখবো যে গ্রুপ এতে কয়টা কিছু আছে। আর এইগুলোর যা আছে ডোজ সব আপনার জানা আছে। যেমন মনে করেন এর মধ্যে একটা ব্যাপার আছে খাওয়া, যে এবার ওই প্রসঙ্গটা বাদ দিই, ব্যথা পুরোটা। আর স্টেরয়েড এই স্টেরয়েড খেয়ে কিন্তু মানুষের কিন্তু ওই আলসার ঘা এবং রক্তক্ষরণ ফুটো হওয়া এইসবই ঘটে। এবং একটা জিনিস খুব চর্চা দেখা যায় যে স্টেরয়েড ট্যাবলেট ব্যবহার বা স্টেরয়েড ইনজেকশন গণ ব্যবহার হয়, কারণ স্টেরয়েড একটা ব্যথার ওষুধে এই ব্যথার রোগীকে দিলে দেখা যায় পেইন কিলারের সাথে চট করে ব্যথাটা কমে গেল, কিন্তু এটা তো সমাধান না। এবং ওই রুগীও শিখে গেল যে এই বড়িটা বলে যে শশার বিচির মতন খেলে আমার ব্যথা খুব ভালো কাজ করে এটা, তাহলে উনি কী করছে ওই ব্যথার ওষুধটা নিজে নিজে খায়, সাথে স্টেরয়েডের বড়ি ডাক্তার সাহেব কোনো এক সময় লিখে দিয়েছে, তিনি একখান প্রফেসর সাহেবও হতে পারেন, তিনি একখান পল্লী চিকিৎসক হতে পারেন, আর রুগীও ধরে নেছে যে ওইটাতে তো আমার সারা জীবনই করবো আর ডাক্তার কাছে যাওয়ার দরকার নেই। এইবার আস্তে আস্তে ওই স্টেরয়েড খেতে, তাহলে খারাপ দিক স্টেরয়েড আমি দেবো, স্টেরয়েড ট্যাবলেট দেবো বা স্টেরয়েড ইনজেকশন দেবো, সেটার আমার মানে শতভাগ ইন্ডিকেশন আছে। এবং একজন পল্লী চিকিৎসক হয়ে কোন ক্ষেত্রে আপনি স্টেরয়েড ইনজেকশন দিতে পারবেন
বা স্টেরয়েড বড়ি আপনি লিখে তার একটা নীতিমালা বা আওতা মধ্যে আপনাকে থাকতে হবে। হ্যাঁ, যদি আমার ছাত্রছাত্রী হন তাহলে ওর মধ্যে থাকতে হবে। যেমন ধরেন একটা রুগীর পালস পাওয়া যাচ্ছে না, পালস দেখলেন ঠিক মতন পাচ্ছেন, ফিবল পালস, ব্লাড প্রেশারটা মাপছেন, দেখছেন যে ব্লাড প্রেশার কখনো পাওয়া যাচ্ছে আবার ঠিক পাওয়া যাচ্ছে না, এইরকম একটা অবস্থা, মানে পেশেন্ট আনকনশাস বা কিছু, তখন প্লাস বা ব্লাড প্রেশারকে তো আমার রাইজ করানোর জন্য করতে হবে। তখন আপনি ওখানে ইঞ্জেকশন, আইভি, শিরাপথে কর্সন দিলেন বা কিছু, সেটা আমি পরে শেখাবো সেইগুলো ক্ষেত্রে। তাহলে সেখানে তো একটা লিগাল, কারণ আপনি এক পল্লী এলাকায় দেখা গেল আপনি যে কাকডাঙ্গা গ্রামে যে ছেলেটা এখানে আসে তার ওখানকার ঘটনা, সে কি ওখান থেকে উপজেলা আসবে কী করে, রাতের বেলায় বা দিনের বেলায় ওখান থেকে আসতে তো তার অনেক যাবে। এইগুলো হচ্ছে লিগাল, যে আমি দেবো সাথে হয়তো একটা স্যালাইন দেবো, সেই স্যালাইনটা ডিএনএস হবে না কি হবে সেটাও তো হবে। এগুলো তো যখন আমি সেইগুলো পড়াবো তো লিখে দেবো। এবং সবসময় বলি যে ওষুধ লিখছেন বা যে স্যালাইন আপনি দিচ্ছেন, পুশ করলেন বা ইঞ্জেকশন দিলেন, এই ব্যাখ্যাটা নিজের কাছে থাকতে হবে, এই ছিল রুগী তাই আমি এটা দিয়েছি। হ্যাঁ, আর ওই রকম অমুক যে কথাটা আমি বলি এবং খুব বিরক্ত বোধ করি যে অমুক প্রফেসর সাহেবকে কী দেখেছি, মেডিসিন স্পেশালিস্ট স্যার, এবারে অমুক স্যারকে কী দেখলাম, কয়েকটা পড়েছে স্যার এটা লিখে, সেই ডোজটা তো স্যার আপনার সাথে মিলল না। ডাক্তাররা অনেক সময় অনেক কিছু কি বলবো ব্যক্তিগত মতন হিসাবে, যে একটা একাডেমিক ট্রিটমেন্ট এক জিনিস, যেটা আমি আপনাদের পড়াচ্ছি মেডিসিনে যারা ডেভিডসন থেকে যে ডোজ বা যে আমরা যদি সেটা ধরি সেটা একটা, আর প্রাইভেট প্র্যাকটিসে বসে যখন ডাক্তাররা চেম্বারে বসে রুগী দেখে, আপনি সততার সাথে দেখেন কয় মিনিট সময় দেয় সেই ডাক্তার সাহেব এবং রুগী কথা বলার আগে দেখা যায় প্রেসক্রিপশন শেষ হয়ে গেল, তারপরে দেখা যাচ্ছে যে এতগুলো টেস্ট ধরাই দিচ্ছে, সেগুলো করে আনো, দ্বিতীয় দিন আসতে হবে। তো এইসব ডাক্তাররা ওনারা অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট হোক আর প্রফেসর হয়ে যাক বা কনসালটেন্ট লেভেলে থাকুক বা এমবিবিএস লেভেলে থাকুক, যারা অনৈতিক পথে আছে তাদের ওই প্রেসক্রিপশনে ওই রকমই থাকবে, যে ওষুধ দেওয়ার কথা একবার পেন কিলার উনি লিখে দিচ্ছে 3 বার। আবার আপনি চিন্তা করছেন এত বড় স্যার প্রফেসর, এত বড় ডিগ্রি, হ্যাঁ, এফসিপিএসও আছে, এমডি আছে, আবার এফআরসিএস, এফসিপিএস, অনেক কিছুই তো দেখা যাচ্ছে। তাহলে এটা আমার একটা হবে ফলো, না এটা করা যাবে না, এটা সাবধান। কোনো দিন কোনো ডাক্তারের প্রেসক্রিপশন আপনি ফলো করবেন না, সে এমবিবিএস ডাক্তার হোক, কনসালটেন্ট হোক বা কিছু, আপনি পড়বেন, দেখবেন, বুঝবেন, কিন্তু অমুক ডাক্তার উনি যে কী অর্থে কেন দিয়েছে সে ব্যাখ্যা উনি জানেন। উনি যদি 3 খান দিয়ে থাকে বড়ি একখানের জায়গায়, তাহলে এই ব্যাখ্যাটা উনি জানে যে কেন দিয়েছে, তাহলে চিপ কম। আজকাল তো যে এত বড় বড় দেখি, একটা নাক কান গলার এক বাচ্চা গেছিলো এতে, সেই করোনার সময় সেকেন্ড টাইমে ঢাকা পর্যন্ত, ইএনটি স্পেশালিস্ট, অনেক বড় মাপের বিশাল মাপের ডাক্তার, এতগুলা ডিগ্রি, গেছে সাতক্ষীরা থেকে গিয়ে হোটেলে থেকে বাচ্চা দেখিয়েছে, প্রেসক্রিপশনের মধ্যে চিপ কমপ্লেনটা পর্যন্ত লেখা নেই। তো একজন ইএনটি প্রফেসর ঢাকা থেকে গেল, সাতক্ষীরা থেকে গেল দেখাতে, সেটা আছে আমার কাছে সেই ডাক্তার সাহেবের ফটোকপি প্রেসক্রিপশন আছে। তাহলে উনি কী হলো, সাতক্ষীরা থেকে একটা বাচ্চা গেল আপনার কাছে ঢাকা পর্যন্ত দৌড় দিয়ে, সেই করোনার শেষ ফার্স্ট ভিজিটের কিছুদিন পরের কথা বলছি, সে আসে আমার কাছে, তাহলে কি পেলো, কি রোগটা যে সে রোগ তো ডায়াগনোসিস দূরে থাকে, চিপ কমপ্লেনটা নেই, খালি 2 খান ওষুধ লিখে ছেড়ে দিয়েছে, অথচ এত বড় ডিগ্রি, হ্যাঁ, লন্ডনের ডিগ্রি, আমেরিকার ডিগ্রিতে ভরা। সুতরাং ওই ডিগ্রি দেখলেই হবে না, দেখতে হবে যে গুণগত মান। ডিগ্রি বহুত হয়, হ্যাঁ, বিভিন্নভাবে ডিগ্রি হয়ে যায়, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি হয়ে যায়। আমাদের বাংলাদেশের যে আবহাওয়া, বাংলাদেশের আবহাওয়াতে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে ডিগ্রি হয়ে যায়। সুতরাং সেই জন্য মূল যে কথাটা, এবং আমি যা পড়াই বা বলছি এটা আমার ব্যক্তিগত কিছু না। আপনি খুলেন আমার কোনো লেকচারকে, আপনি যদি বলেন সে আমি একটা শিশুরোগ পড়াচ্ছি, আমি যে অ্যাডভাইসগুলো দিলাম বা বললাম, আপনি যদি বলেন যে অমুক স্যার তো বললে এটা না, ঠিক আছে, আপনি তাকে আমার সাথে যোগাযোগ করে দেন। আমি অথেন্টিক, আমি যা কিছু লেকচার দেব, যা কিছু অ্যাডভাইস দেব বা যা কিছু তথ্য উপাত্ত মুখে বলবো, তার এভিডেন্স প্রমাণ আমার হাতে আছে। আমি শতভাগ কনফার্ম না হয়ে কোনো তথ্য দেব না, ঠিক আছে। সুতরাং আপনারা যে এখানে 6 মাসে যে ক্লাস করছেন, যে সাবজেক্টগুলো যাই পড়াচ্ছি, এটা আমাদের মেডিকেল কলেজে আমি যা পড়েছি বা যে রোগগুলো আপনাদের পড়াচ্ছি মোস্ট কমন রোগ, এবং সেইগুলার অতি সংক্ষিপ্ত সার তুলে ধরছি। এর মধ্যে থাকবেন, আল্লাহ দিলে কোনো সমস্যা নেই। আর ওই গণপ্র্যাকটিস যেমন এইগুলোর সাথে, ওই যে বললাম ব্যথা কমার সাথে অকারণে আপনি দেখবেন প্রচুর স্টেরয়েড বড়ি যোগ করা আছে। কেন? ওই কারণে যে তাৎক্ষণিক ব্যথা কমে যায়, এবং তাতে কি ক্ষতি হচ্ছে, হ্যাঁ, শুধু তো না, মানে দেখা যায় কিডনি নষ্ট হচ্ছে, লিভার নষ্ট হচ্ছে, অনেক কিছু তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেখানে প্রযোজ্য পল্লী চিকিৎসক আপনারা হচ্ছেন, আপনাদের কিন্তু এটা সর্বোচ্চ পর্যন্ত যাওয়ার ক্ষমতা। যেমন আপনাদেরকে আমি টিবি পড়িয়েছি, টিউবারকুলোসিস, যক্ষা, এবং পালমোনারি টিবি, আর এটা হলো এক্সট্রা পালমোনারি টিবি,
পিটি মানে ফুসফুসের যক্ষাটা হয় 85%, আর 15% যক্ষা হয় মানুষের শরীরের অন্যান্য জায়গায়, যেমন যে কোনো জায়গায় হতে পারে, বনে টিবি হলো, তারপর ইন্টেস্টাইনে হতে পারে, মেনিনজাস যাক গেল। তো আমি তো আপনাদের টিউবারকুলোসিসে A to Z পড়িয়েছি, কিভাবে হয় কিভাবে ইত্যাদি, কিন্তু আমি বলেছি টিউবারকুলোসিস যক্ষার চিকিৎসা আপনি দিতে পারবেন না, আইনত দণ্ডনীয় অপরাধ। পল্লী চিকিৎসক হিসাবে আপনি যেখানে প্র্যাকটিস করছেন সেখানে অনেক টিবি রুগী পাবেন, এই চিফ কমপ্লেন মেরেছে, হ্যাঁ আপনি তাদের স্পুটাম কফটা পরীক্ষা করার জন্য, এবং সাতক্ষীরা প্রত্যেক জেলায় আছে বক্ষব্যাধি ক্লিনিক, সবচেয়ে ভালো জায়গায় রেফার করা, সে বক্ষব্যাধি ক্লিনিক না হলে আপনার উপজেলা হাসপাতালে পাঠান, সেখানে একটা বুকের এক্স রে করবে, কফটা পরীক্ষা করবে, কফের মধ্যে যদি জীবাণু এ হয় তাহলে দেখা গেল যে যক্ষা, ডাক্তার সাহেব ওখানে উপজেলায় যে মেডিকেল অফিসার আছেন বা জেলা পর্যায়ে যে স্যার থাকবে, প্রফেসর স্যার থাকবে, যার আন্ডারে গেল আর কি, তিনি চিকিৎসা, এটা লিগাল। কিন্তু আপনি যদি বলেন যে না আমি অ্যান্টি টিউবারকুলার ড্রাগস লিখবো, যক্ষারও চিকিৎসা দেবো, তাহলে এটা হবে বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। কিন্তু যক্ষা রোগী আপনাকে ধরতে হবে, কারণ আপনাদের কাছেই বেশি যক্ষা রোগী আসছে এবং বাংলাদেশে প্রচুর যক্ষা রোগী, এগুলো তো আমি লিখে দিয়েছি। তাহলে একজন পল্লী চিকিৎসক হিসাবে আপনার কিছু কিছু জায়গায় অবশ্যই আপনি টাচ করতে পারবেন না, জানতে হবে, বুঝতে হবে, কিন্তু লেখা যাবে না। যেমন ওই যক্ষার একটা উদাহরণ দিলাম, A to Z যক্ষা সম্বন্ধে জানবেন, টিউবারকুলোসিস, কিন্তু ট্রিটমেন্ট দিতে পারবেন না। আপনি অবশ্যই রেফার করবেন উপজেলা হাসপাতালে, ওখান থেকে বক্ষব্যাধি ক্লিনিকে আসবে, ওখান থেকে যদি আরও জটিল মনে হয় সাতক্ষীরা মেডিকেল কলেজে চলে যাবে। এটা হচ্ছে রেফারেল সিস্টেম। আচ্ছা, তাহলে আজকে এমনি জুম্মার দিন, শুক্রবার, তো আমি এইগুলো তো ডোজ লিখলাম না। কেন ডোজ লিখলাম না? এই কারণে এই ডোজটা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। এইগুলোর ডোজ এখন যদি আমি বলি যে ওমিপ্রাজল সেকলো, ক্যাপসুল সেকলো 20 মিলিগ্রাম, এটা তাহলে এটা সময়েরও অপচয়। এটা আপনাদের কতটুকু স্মরণ আছে আমি দেখব। আর প্লিজ আজকে বাসায় যে এই যে আমি তো জেনেরিক নেম লিখে দিয়েছি, হয়তো এর সাথে আরও 2-1টা যোগ হতে পারে, আপনি খাতাটা খুলবেন, ট্রেড নেম লেখা আছে 5টা-6টা করে, কত মিলিগ্রাম লেখা আছে, খাবার আগে না পরে তাও লেখা আছে, ব্যাস আপনি ওটা ফেলে দেন, এর মধ্যে 1 মাসের এতে ফেলে দেবেন। আর যদি গ্যাসের সমস্যা সংক্ষিপ্ত হয় তাহলে আপনি 7 দিনের গ্যাসের ওষুধ দেন এইগুলা, বা 10 দিনের দেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর কোনো রোগ শুধু ওষুধ খেতে ভালো হবে না, সেই রোগের যে রিলেটেড যে রোগ মানে উপদেশগুলো, সেইগুলো যদি আপনি সঠিকভাবে না দেন, ও রুগী তো ভালো হবে না। হ্যাঁ, যেমন তাকে যদি আপনি এই ধরনের রুগীকে ধূমপান ছাড়ার কথা বলতে হবে, তারপরে ভাজা পোড়া যেন না খায়, ঝাল মশলা নিয়মিত করবে, সময় মতন খাবে, এইগুলো। আচ্ছা, এইগুলোর সাথে এই গ্যাসের রুগী যেটা পেপটিকাস, এর সাথে আপনি একটা অ্যানজিওলাইটিক দিতে পারেন, যে ওই দুশ্চিন্তার কথা বললাম সেখানে ওই গ্রুপটা অ্যান্টিসাইকোটিক ড্রাগ 3টে আমি আপনাদের বলছি, ডায়াজিপাম, ক্লোবাজম আর ব্রোমাজিপাম। আপনি এই ধরনের সংক্ষিপ্ত সময় দিতে হবে, যেমন ট্যাবলেট ফ্রিজিয়াম তাকে দিলেন, সেফ্রিজাম 10 মিলিগ্রাম, ট্যাবলেট ক্লোবাম 10 মিলিগ্রাম, যেটাই দেন একটা রাতের বেলায়, তার একটা সুন্দর ঘুম হলো, অ্যাংজাইটি টেনশন কমে গেল, ঠিক আছে। আপনি দিলেন 7 দিন বা 10 দিনের, এটাকে 1 মাস 2 মাস লেখা যাবে না। তাহলে আমার মূল ওষুধটা ছিল গ্যাসের সমস্যা, তাতে আমি মূল ওষুধ দিলাম এটা, জেনেরিক নেম যেটা আমি প্রযোজ্য হলো দিলাম 1 মাস বা 2 মাসের কোর্স তাকে বুঝিয়ে, সাথে যেহেতু অ্যাংজাইটি টেনশন এই ঘটনা ঘটায়, তাহলে একটা অ্যানজিওলাইটিক ড্রাগ দিলাম, যেন তার দুশ্চিন্তাটা কমে, ঘুমটা যেন সাউন্ড স্লিপ হয়, ঠিক আছে। এই দুটো এই তালিতে এর মধ্যে, এর সাথে এই রুগী যদি বলে যে আমার এখন কোমর ব্যথা, তাহলে তো আমরা তো কোমর ব্যথা নিয়ে আলোচনা করছি না এখন, তাই না। একটা রুগী তো খালি সিঙ্গেল লোক নিয়ে আসবে, অ্যাট এ টাইম বিভিন্ন, আপনার প্রেসক্রিপশনটা এমনভাবে হতে হবে যে এখন সব দিক কাভার দেয়, মানে অল্প ওষুধ, মানে আপনার তখনই আপনি অল্প ওষুধ দিয়ে কাভার দিতে পারবেন যখন আপনি ব্যাপক জানবেন। যেমন এখানে একটা জিনিসের সাথে যোগ হবে কি, অ্যাবডোমিনাল পেইন, ব্যথার কথা বলেছে না, অ্যাবডোমিনাল পেইন যেহেতু বলেছে, তাহলে আমার গ্রুপ দেখতে হবে ফার্মাকোলজি খাতায়, অ্যান্টিস্পাসমোটিক ড্রাগ পড়িয়েছি। অ্যান্টিস্পাসমোটিক ড্রাগ মানে পেটের মোচন বিরোধী বা স্মুথ মাসেলে, তাহলে ও এখানে যোগ করতে হবে, যেহেতু রুগীর গ্যাসের সমস্যার সাথে বলছে পেট ব্যথা, আমি লিখেছি পেট ব্যথা হয়, সো আপনি সেখানে ছিল আমি হায়োসিন অ্যান্ড বিউটাইল ব্রোমাইড, তারপরে টাইমোনিয়াম মিথাইল সালফেট লাস্টে, ঠিক না এটা। তাহলে আপনি এখন যেটা আপনি কি করলেন, ট্যাবলেট অ্যালজিন 50 মিলি, একটা করে দিনে 3 বার দিলে, সংক্ষিপ্ত পেটের ব্যথা তো আপনি 3 দিন দিলেন, দেখা গেল যে 2 দিন খেয়ে তার পেট ব্যথা নেই, বা 1 দিন খাওয়ার পর পেট ব্যথা চলে গেল, তাহলে অ্যালজিন কয়টা খাবে, ট্যাবলেট অ্যালজিন 50 মিলিগ্রাম, তাহলে 3টা খাবে। কিন্তু আপনি তো রুগীকে এরকম 1 দিন লিখতে 2 দিন, আপনি লিখেছেন 5 দিন, মুখে বলতে হবে ভাই তোমার যদি এটা 2 দিন খেয়ে পেটের ব্যথা চলে যায় 2 দিনই খাও। আর হায়োসিন অ্যান্ড বিউটাইল ব্রোমাইড যেটা 2 নম্বরে লিখেছিলাম জেনেরিক নেম, হ্যাঁ, যেমন হাইসোমাইড এটা, বা সেটার কেউ
আরও বেশি কার্যকর ভালো হচ্ছে পরেরটা টাইমোনিয়াম মিথাইল সালফেট। আরেকটা দিছিলাম যে ডাইসাইক্লোবেরিন, ওইটা এই 3টে মনে লিখে দিছিলাম। তো এখানে যেহেতু পেটের ব্যথা কথাটা আসছে, সুতরাং আপনি হ্যাঁ হ্যাঁ ওইটা হলো পিচ্চিদের, বাচ্চাদের সেটা ওইটা আলাদা, তাদের যে গ্যাস টেস্ট সেটা এটা। সুতরাং তাহলে এটা তো আমি লিখিনি। তাহলে যদি যেহেতু 2 নম্বর লিখতে পারেন, যদি যেহেতু পেটের ব্যথা বললো এই রুগীটা যদি বলে, না বললে দরকার নেই, পেটের ব্যথার কথা বলেছে, গ্যাসের সমস্যার সাথে কি বলছিল, পেটের ব্যথাও আছে। তারপরে আপনি তাহলে কোথায় ঢুকবেন, অ্যান্টি স্পাসমোটিক ড্রাগ গ্রুপে, অ্যান্টি স্পাসমোটিক ড্রাগ এই গ্রুপে ঢুকতে হবে। অ্যান্টি মানে বিরুদ্ধে, স্পাজম মানে মোচড় দেওয়া, পেট মোচড় দিচ্ছে, ব্যথা করছে, সে ডায়রিয়া রুগী। তাহলে ডায়রিয়া রুগী সে যা দিলাম সেটাতে যদি রোটা ভাইরাস হয়, তাহলে ভাইরাস হলে তো এমনি ছাড়বে, ব্যাকটেরিয়াল হলে ওষুধ লাগলো, তার যে মোচড় দিচ্ছে পেটে, তাহলে আমাকে এই অ্যান্টি স্পাসমোটিক ড্রাগসে এখানে হায়োসিন, জেনেরিক নেম হায়োসিন এন্ড বিউটাইল ব্রোমাইড, 2 নম্বরে ছিল টাইমোনিয়াম মিথাইল সালফেট, আর 3 নম্বরে একটা। তাহলে আমি ওই যেটা বললাম যে এটা যেমন নরভিস আছে স্কোয়ারের, এডেনেটা কোম্পানির অ্যালজিন আছে, এরকম 50 মিলিগ্রাম বড়ি। আবার খুব বেশি ব্যথা হচ্ছে, আপনি আইভি দিলেন, সিরাপোতেও দেওয়া যাচ্ছে। যাক, আরেকটা কথা বলছিলাম, এই রোগীর যে মানসিক প্রশান্তি, তাহলে আমার কি অ্যান্টিসাইকোটিক ড্রাগ, এই গ্রুপটা খুলতে হবে, অ্যান্টিসাইকোটিক ড্রাগস, অ্যান্টিসাইকোটিক ড্রাগস। হ্যাঁ, এই অ্যান্টিসাইকোটিক ড্রাগের মধ্যে যেটা ছিল 1 নম্বর ডায়াজিপাম, আমি জেনেরিক নেম লিখছি, এটা জেনেরিক নেম বৈজ্ঞানিক নাম। একটা প্রথমটা শিখেছিলাম ডায়াজিপাম, যেমন সেডিল 5 মিলিগ্রামের বড়ি, হ্যাঁ, ইঞ্জেকশনও আছে ডায়াজিপাম। 2 নম্বর জেনেরিক নেম লিখেছিলাম ক্লোবাজম, যেমন ফ্রিজিয়াম ক্লোবাম, একটা করে, হ্যাঁ, ক্লোবাজম। আচ্ছা, আরেকটা 3 নম্বর হলো ব্রোমাজিপাম, এটাও 3 মিলিগ্রাম একটা, ব্রোমা রাত্রে, অল এই যা দেবেন রাতের বেলা, ব্রোমাজিপাম। তাহলে আমার দেখেন প্রেসক্রিপশনে কি আসলো, একটা অ্যান্টি আলসারেন লিখলাম 1 মাসের জন্য, যেটা আপনি দিয়েছেন, বা 2 মাসের জন্য, সাথে পেটের ব্যথা যদি প্লাস যদি বলে, তাহলে অ্যান্টি স্পাসমোটিক গ্রুপ ওইটা একটা দিলেন 5 দিনের সংক্ষিপ্ত সময়। আর ডাইজিপাম, ক্লোবাজম, ব্রোমাজিপাম, এই ফ্রিজিয়াম বা ক্লোবাম, যেমন এটা কথা আমি বলি, যে কোটাই দেন, যেহেতু রাতের বেলায় খেয়ে শুয়ে পড়বে, এটা ভালো ঘুম হবে, অ্যাংজাইটি টেনশন দূর, এগুলো সংক্ষিপ্ত সময়, মনে করেন 7 দিন বা 10 দিন, এগুলো কিন্তু বেশি দিন দেওয়া যাবে না। আচ্ছা, এখন অ্যান্টিসাইকোটিক ড্রাগের আরও অনেক জেনেরিক নেম আছে, সেগুলো কিন্তু আপনাদেরকে আমি টাচ করিনি। কেন? কারণ অ্যান্টিসাইকোটিক ড্রাগ যেগুলো আছে, শুধু ঘুম বলে তো কথা না, এই যে অনেকগুলোর যে পার্শ্ব প্রতিক্রিয়া বা ডোজ ক্যালকুলেশন করে ঠিক করে দেওয়া বা রুগীকে ফলো আপ করা, যেটা অ্যান্টিসাইকোটিক ড্রাগ, সেগুলো আপনারা করতে পারবেন না। সুতরাং ডায়াজিপামের মধ্যে থাকেন, ক্লোবাজমের মধ্যে থাকেন, ব্রোমাজিপাম, এই তিনটে জেনেরিক নেমের মধ্যে থাকেন, নিরাপত্তার মধ্যে থাকেন। আপনাদের অ্যান্টিবায়োটিক আমি পড়েছি প্রযোজ্য ক্ষেত্রে, যেখানে লিগাল জেনেরিক নেম মনে হয় 20টা জেনেরিক নেম অ্যান্টিবায়োটিক পড়েছি, ডোজ সহ সব কিছু, ব্যাখ্যা সহ সব কিছু, যেখানে প্রযোজ্য আপনি 7 দিনের একটা কোর্স দিলেন। এবং অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে সেটা মনে রাখতে হবে, আমি অন্য প্রসঙ্গে বলছি, সেটা আপনার দায়িত্ব যে অ্যান্টিবায়োটিক আপনি লিখলেন 7 দিনে, রুগী যেন সেটা সম্পূর্ণ কোর্স কমপ্লিট করে, আদারওয়াইজ কি হবে, রেজিস্ট্যান্স হবে সেই এবং এখন তো অনেক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে, কাজ করছে না ভালো। কিন্তু কেন? ওই যে এরকম, যেমন 7 দিন লিখেছেন, সে যখন 3 দিন খেলো অনেক ভালো হয়ে গেল, তার কাশি ছিল, ব্রঙ্কাইটিস যা ছিল ভালো হয়েছে, সুতরাং বাকি 3-4 দিন আর সে খেলো না। এইটাই হচ্ছে ভুল, এই কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায়। আপনারা অ্যান্টিবায়োটিক লেখার পারমিশন আছে ততটুকু পর্যন্ত, যতটুকু পর্যন্ত করা যায়। এবং আমি যেগুলো আপনাদের লিখে দিয়েছি জেনেরিক নেম, যতটুকু স্মরণ আছে 20টা জেনেরিক নেম, ডোজ সহ, সহ, ব্যাখ্যা সহ, সেগুলো আপনার সে নির্ধারিত ডোজে দিতে হবে। আপনি বললেন, মনে করেন না যে যেখানে আমার যেমন অ্যাজিথ্রোমাইসিন, হ্যাঁ, অ্যাজিথ্রোমাইসিন জিম্যাক্স বা সে একটা 501 করে, আপনি কি যদি কেউ দেখে যেমন জিম্যাক্স 2 বার করে বা 3 বার দিচ্ছে 500 মিলিগ্রাম 7 দিন, তিনি একজন প্রফেসর, ওই যে মাঝখানে এক ছাত্র একদিন বললো না, একজন প্রফেসর সাহেব জিম্যাক্স দিচ্ছে
500 মিলিগ্রাম দিনে 3 বার 10 দিন। তাহলে এটা কেন? এটার ব্যাখ্যা ওই স্যারই বুঝবে যে স্যার লিখছে। সেই স্যারের দেখেন গিয়ে প্রেসক্রিপশনের বাম দিকে চিফ কমপ্লেন বা ডায়াগনোসিস তিনি হয়তো মনে করছেন তাই লিখছে। ওটা হয়তো এক্সেপশনাল হতে পারে কোনো ঘটনা। আপনার অ্যাজিথ্রোমাইসিনের সিঙ্গেল ডোজ 250 হোক 500 হোক 24 ঘন্টায় একবার, এটাই আপনার সনাতন। আরটিআই রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন, ইএনটি নাক কান গলার ইনফেকশন, আপনি যে অর্থে যে দিচ্ছেন, আমি একটা উদাহরণ দিলাম, আপনার 7 দিন। আপনি অমুক স্যারের দেখলাম যে 3 খাট করে লিখেছে, তাহলে না, এটা আপনি যদি লিখেন ভুল হবে। স্যারকে ফলো করতে যাবেন কেন? কোনো স্যারকে, আমাকে তো ফলোর দরকার নেই। আমাকে ফলো করবেন কি? আমি তো একাডেমিক পড়াচ্ছি, মেডিকেল কলেজে যা কিছু পড়ে আসছি, এই যে অ্যানাটমি পড়ালাম আপনাদের সময় তো কম, তারপরেও আমি যতটুকু প্রত্যেকটা সেই সুপিরিয়র এক্সট্রিমিটি, ইনফিরিয়র এক্সট্রিমিটি, অ্যাবডোমেন, থোরাক্স, হেড নেক ব্রেন সবই তো অল্প সময়ের মধ্যে যতটুকু আপনি আপনার দিন সুন্দর চলে যাবে জানলে সেটুকু শিখিয়ে দিছি। এখন আপনি যদি মনে রাখতে না পারেন বা সেটা তো আপনার ব্যর্থতা হবে। এই জন্য মেডিকেল সায়েন্স খুবই ভাস্ট, মানে সবসময় পড়াশোনা করতে হবে। মানে আরেকজন আপনার যে বন্ধু যারা এখানে আছে তাদের সাথে আলাপ করতে হবে, না হলে ভুলে যাবেন। আর কোনো প্রেসক্রিপশন ফলো করবে না, সে যে যত বড় ডাক্তার হোক। এই ইন্ডিয়াতে বলে যে যাচ্ছি, ইন্ডিয়াতে কেন যাচ্ছি? ইন্ডিয়াতে যারা যে ডাক্তার সাহেবরা আছে ওরা কি বাংলাদেশের চেয়ে ভালো? বাংলাদেশে এমন অনেক ডাক্তার আছে, বিশ্বমানের ডাক্তার আছে বাংলাদেশে, সে বিভিন্ন সাবজেক্টে সব, কিন্তু তাদের নাম ঠিকানা আবার বাংলাদেশের জনগণ জানে না। এটা আবার একটা ব্যর্থতা। বাংলাদেশে এমন অসাধারণ কিছু ডাক্তার আছে, মানে ভালো বিশ্বমানের পর্যায়ে, সে সব সাবজেক্টের উপরে, মেডিসিন বলেন, মানে কার্ডিওলজির মধ্যে, অপারেশন সাইডে বলেন, সব দিকে, নাককর্ম সব দিকে আছে, কিন্তু সেই ওনাদের খোঁজ পাওয়া যায় না, মানে জানা যায় না। আরেকটা হলো যে আমাদের দেশে যেটা, আপনারা প্রত্যেকটা রুগীকে সময় দিবেন, ঢুকবেন, বসতে বলবেন, তার হিস্ট্রি নেবেন। এই সময় না দেওয়ার কারণে অল্প সময়ের মধ্যে পরবর্তী রুগী দেখব ওই 700 টাকা, এই চিন্তা মাথায় থাকায় ওই মানুষজন কি হচ্ছে, বিপদগামী হচ্ছে। আমি এটাকে বলি, ইন্ডিয়াতে যে যারা চিকিৎসা করতে যাচ্ছে যারা বিপদগামী হচ্ছে, এবং বিপদগামী হচ্ছে বাংলাদেশে আমাদেরই কারণে। আমরা যদি তাদের সময় দেই, একটা রুগীর পিছনে তো আপনার শুনি যে অনেক বিশেষজ্ঞ সাহেব রাত 2টো পর্যন্ত রুগী দেখছেন, রাত 3টে। আপনি নিজেরা প্রশ্ন করেন, রাত 2টো পর্যন্ত 3টে পর্যন্ত যে বিশেষজ্ঞ সাহেব মেডিকেল কলেজে সকালে চাকরি করলো, চাকরি ধরেন 2টো পর্যন্ত, তারপরে সন্ধ্যা থেকে প্র্যাকটিস করে কোনো ডাক্তার যদি রাত 2টো পর্যন্ত রুগী দেখে, তার ব্রেনে কিছু থাকে, তাকে তো ঘুমাতে হবে না? ব্রেনকে একটা রেস্ট দিতে হবে না? আপনি জানবেন যে একটা পর্যাপ্ত ঘুম অ্যাডাল্ট মানুষের, ডাক্তার হওয়া লাগবে না, ডাক্তারি বলছি, যে কোনো মানুষের, একটা অ্যাডাল্ট মানুষের কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা একটা রাত্রিকালীন সাউন্ড স্লিপ হতে হবে। এই ঘুমটা হলে আপনি একদম ফ্রেশ হবেন, এবং এই ঘুম আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। কিভাবে ঘুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেটা ব্যাখ্যা পরে দেওয়া যাবে। তো যে ডাক্তার সাহেব রাত 2টো 3টে পর্যন্ত রুগী দেখছেন বসেন, হ্যাঁ, অনেকে আসছে ভোর পর্যন্ত নাকি দেখছেন, এগুলো পত্রপত্রিকা আছে, জাতীয় দৈনিকে আছে, আমার কাছে এভিডেন্স আছে। তো যিনি সারা রাত রুগী দেখছেন, ভোরে আবার মেডিকেল কলেজেও যাচ্ছেন, তাহলে উনি কেমন সেবা দিচ্ছেন রুগীদের, এটা বোঝা যায়। বাংলার জনগণকে তো এটা বুঝতে হবে। এই জন্য মানুষ কি হচ্ছে, বিপদগামী হচ্ছে, মনে করছে এখানে ভালো না, আমি ইন্ডিয়ায় চলে যাই। ইন্ডিয়াতে কি আমাদের চেয়ে ভালো ডাক্তার? ওরা কি আমাদের চেয়ে বেশি জানে? তা না। আমার স্যাররা অনেক মেধাবী, এবং আমাদের স্যারদের কাছে আমরা যা শিখেছি সেইগুলো যদি আমরা করি, আমি কিন্তু গণ বলছি না, মুষ্টিমেয় কিছু ডাক্তার যারা কনসালটেন্ট পর্যায়ে বা এমবিবিএস পর্যায়ে বা প্রফেসর লেভেলে উঠে, তাদের উল্টাপাল্টা আচরণ বা কাজকর্মের জন্য বাংলাদেশের ডাক্তার সমাজের মাথা নিচু হয়ে গেছে, এবং এই জন্য মানুষ ইন্ডিয়াতে যাচ্ছে। এবং তাতে দেখেন কত কোটি টাকা বাংলাদেশে চলে যাচ্ছে, সিঙ্গাপুরে যাচ্ছে, থাইল্যান্ডে যাচ্ছে। ওখানকার ডাক্তাররা কি খুব বেশি ভালো আমাদের চেয়ে? সেই সেবা কিন্তু এখন বাংলাদেশে এখন এসে, এই স্বাধীনতার 50 বছর পর বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সরকারি এবং বেসরকারি পর্যায়ে, মানে কিছুদিন আগে একটা হার্টের যে এটা হলো, খুবই ফার্স্ট টাইম বাংলাদেশে একটা অপারেশন হলো, এটা তো একটা কি বলবো, একটা মিরাকেল, এটা আমাদের জাতীয় গর্ব বলা যায়। হার্টের যে অপারেশনটা কয়েকদিন আগে হলো, হ্যাঁ, তাহলে এখানে দেখেন আমাদের গুণ আসছে যোগ্য, কিন্তু এই হার্টের সমস্যা নিয়ে সিঙ্গাপুরে চলে যাচ্ছে, ইংল্যান্ডে চলে যাচ্ছে, চোখের ফলো আপ করবে। চোখের ফলো আপ করার জন্য মানুষ যাচ্ছে কোথায়? দুবাইতে। কি করুণ অবস্থা বাংলাদেশে। বাংলাদেশে কি চক্ষু বিশেষজ্ঞ নেই? যিনি যাচ্ছেন তিনি একদম খুব কোটিপতি আলা, অনেক পয়সা আছে, পত্রকে আসছে যে চোখের ফলো আপের জন্য
জন্য, চোখের চিকিৎসার জন্য না অপারেশন করে এসেছে, ফলে দুবাই চলে গেল। তো এই জন্য বাংলাদেশে বদনাম, কারণ যাদেরকে মানুষ এক নামে চেনে জানে, তারা যখন দেশের ডাক্তারদের কাছে চিকিৎসা না নিয়ে বিদেশে চলে যায়, তখন মানুষের মনে আস্থা কমে যায় যে আসলেই তো বাংলাদেশের ডাক্তার ভালো না, নাহলে উনি বিদেশে গেল কেন, উনি এত বড়। তো সেটা না, সবাইকে এক পাল্লায় মাপলে হবে না। আপনারা মনে রাখবেন, পল্লী ডাক্তার হতে পারেন, অন্তত আমার ক্লাস করে যারা পল্লী ডাক্তার হবেন, ইনশাল্লাহ সততার সাথে, দক্ষতার সাথে রুগী দেখবেন যে ইনশাল্লাহ জীবনে সফল কাম হবেন। এবং আমার অনেক ছাত্রী যে সাকসেস রেট যেগুলো পথে দেখা হয় বা আছে, ভালো লাগে যখন তারা ভালো ডাক্তারি করছে। যাক, তো এখন আজকে আমরা যেটা পড়ছিলাম পেপটিক আলসার, তার A to Z মোটামুটি ধারণা, আমার মনে সবই ধারণা দেওয়া হয়েছে সংক্ষিপ্ত সময়ের মধ্যে। তারপর আপনাদের মনে অনেক প্রশ্ন আসবে যেগুলো সামনাসামনি থাকলে হয়তো করতে পারতেন না, অনলাইন ক্লাসে করা যাচ্ছে না, সেগুলো খাতায় লিখেন যে আমার মনে এই পেপটিক আলসার পড়ার পর আমার মনে এই সার্কিট প্রশ্ন, সেটা আমাকে ফোন করেন, আমি ফোনে জানাই দিই যে এই প্রশ্ন এটা। এখন যতদিন এই করোনা না যায়, তাই না, ততদিন পর্যন্ত। কারণ কালকে যেমন স্ট্রোক পড়ালাম, স্ট্রোকের কতটুকু A to Z পড়ালাম 1 ঘন্টা লেকচারে, তার মধ্যে কোন জায়গায় বুঝতে অসুবিধা হলো কি, সেটা কাগজে লিখেন, খাতায় লিখে রাখেন প্রশ্নগুলো। সবাইকে বলছি, আমার সমস্ত ছাত্রছাত্রী যারা এই 53 ব্যাচের, যারা এই মুহূর্তে অনলাইন ক্লাস করছে, যেখানে যে ডিজিজের সমস্যা হচ্ছে কি বুঝলেন না খাতায় লিখেন, এই ডিজিজ স্যার এটা বুঝিনি, তারপর আমাকে যে টাইম দিছি সেই টাইমের মধ্যে আমাকে ফোন করে আমার কাছে জেনে নেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলেন। ইনশাল্লাহ আমি আশা করি যে আপনারা খুব ভালো পরিচিকিৎসক হতে, যদি নিয়মিত ক্লাস করতে হবে। এখন তো আর ক্লাসে আসা যাচ্ছে না, অনলাইন ক্লাসগুলো নিয়মিত করেন, এবং যা পড়লাম খাতা বন্ধ করলে সব ভুলে যাবেন। পড়তে হবে প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা পড়তে হবে। নিজে প্রশ্ন করেন, মনে করেন একটা রুগী এসে বসেছে সামনে, এই বলছে আমি কি লিখছি, বা এরকম একটা প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন যে আপনি ভুল হবে না, হবে না। আর সব কিছু ট্রেড নেম সবই আমি সুন্দর করে বড় করে লিখে দিয়েছি, যে ট্রেড নেমে বানান যেন ভুল না হয়, মিলিগ্রাম কোনটা কত সেটাও যেন ভুল না হয়, এবং কোর্সগুলো যেন ঠিক থাকে। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আপনি বলেন, হ্যাঁ আগামীকাল বলে দেন। আসসালামু আলাইকুম। আগামীকাল এটা লাগাই না, আগামীকাল শনিবার সকাল 8টায়, 8টা থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। 8টা থেকে 9টা, 8টা থেকে 9টায় ক্লাস, অনলাইন ক্লাস হবে। আপনারা সবাই আমাদের অনলাইনে থাকবেন, আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।